আচ্ছা, ঠিক আছে। তাহলে তো আবার কমেন্ট আবার দিতে হইব। আচ্ছা, কম্পিউটার গ্রাফিক্সের সংজ্ঞাটা একটু তোরা কমেন্ট থেকে একটু দেখে নে সবাই। তো কম্পিউটার গ্রাফিক্সটা কি? আমরা যে ধরনের পিকচার, লাইন বা চার্ট ড্রয়িং করি কম্পিউটারের সাহায্যে, সেটাই হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স। নর্মাল মানে নর্মাল অর্থ যদি আমরা বলতে চাই। তো কম্পিউটার গ্রাফিক্স এর কিছু অ্যাপ্লিকেশন আসতে পারে, যে হোয়াট ইজ কম্পিউটার গ্রাফিক্স এন্ড রাইট সাম অ্যাপ্লিকেশন অফ ইট। তো এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে, সেক্ষেত্রে আমরা এটার আনসারটা অনেকটা এরকম ভাবে লিখতে পারি যে এখানে দুইটা দেওয়া আছে আর কি, দুইটা অ্যাপ্লিকেশন। একটা অ্যাপ্লিকেশন দিয়েছি হচ্ছে আমি এডুকেশন এন্ড ট্রেনিং সম্পর্কে। তো এডুকেশন আর ট্রেনিং এ কিরকম, তোরা একটু দেখ, এটা দেখলেই পারবি, একবার একটু দেখে রাখ। ধর এডুকেশন দেখা যাচ্ছে কি, বিভিন্ন ধরনের ইকোনমিক যে জিনিসগুলো আছে সেটাকে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করতেছি অনেক কিছু, কিংবা ফাইন্যান্সিয়াল যে ম্যাটার গুলো আছে সেটা গ্রাফে দেখাচ্ছি যে এই বছর আমার এত লস হচ্ছে বা লাভ হচ্ছে। কিংবা যদি প্লেনের ক্ষেত্রে চিন্তা করি, দেখা যায় সবসময় যারা নতুন ড্রাইভার আছে, মানে পাইলট যারা আছে, তাদেরকে তো এভাবে আর ট্রেনিং করা সম্ভব না। সেটার জন্য হয় কি, সিমুলেটরের সাহায্যে হচ্ছে তাদেরকে ট্রেনিং করানো হয়, সেটাকে আমরা ফ্লাইট সিমুলেশন বলি। তো ফ্লাইট সিমুলেশনের মাধ্যমে হয় কি, তারা রুমে বসে অনেকটা ভিআর এর মতো ওরা রুমে বসেই সবকিছু করতেছে, এবং পাশাপাশি এটা দিয়ে এক্সপিরিয়েন্সও গেইন করতেছে। নর্মালি ড্রাইভিং যেমন আমরা, যদি কেউ কার ড্রাইভিং করে এক্সপিরিয়েন্সের জন্য, দেখা যায় রুটে তাদেরকে ড্রাইভিং করে এক্সপিরিয়েন্স নিতে হয়, কিন্তু পাইলটদের ক্ষেত্রে ওরা সিমুলেটরের সাহায্যেও কাজ করতে পারে। কিংবা আরেকটা জিনিস বলতে পারি আমরা, আরেকটা এক্সাম্পল আছে এখানে, কম্পিউটার জেনারেটেড ম্যাপস আছে। সো কম্পিউটার জেনারেটর ম্যাপটা কিরকম, এটা হইতে পারে, কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা আচ্ছা। যাচ্ছে, ইশতিয়াক লিফট নিছে আচ্ছা তাই। আচ্ছা। তো আমার দেখা যায় কি, কম্পিউটার জেনারেটর ম্যাপসটা অনেকটা গুগল ম্যাপের মতো বলা যায়, বাট এটা অত ইম্পর্টেন্ট না। তো পরীক্ষায় যদি আমাদের অ্যাপ্লিকেশন সম্পর্কে আসে, আমরা তো গুগল করে দিব, কিন্তু জিনিসটা একটু চেঞ্জ করে দিব সবাই, যাতে করে কারোর সাথে কারো ম্যাচিং না হয়। আচ্ছা, তো কম্পিউটার মডেলস এর যদি বলে, সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা সম্পর্কে আমরা বলবো মেইনলি, বলবো কম্পিউটার এডেড ডিজাইন। তো কম্পিউটার এডেড ডিজাইনের মধ্যে কি আছে, অ্যানিমেশন আছে, রিয়েল টাইম অ্যানিমেশন, ওয়্যারফ্রেম মডেলস, অবজেক্ট ডিজাইন, ম্যানুফ্যাকচারিং প্রসেস, ইত্যাদি ইত্যাদি। তো আমি স্লাইডটা দেখানোর মেইন কারণ হচ্ছে, যদি আসে এখান থেকে আমরা আইডিয়া নিয়ে লিখতে পারবো। প্রেজেন্টিং গ্রাফিক্স, কম্পিউটার আর্ট, এন্টারটেনমেন্ট, তারপর এডুকেশন এন্ড ট্রেনিং, ভিজুয়ালাইজেশন, ইমেজ প্রসেসিং, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলতে আমরা হচ্ছে সংক্ষেপে গুই বলি আর কি এটারে। তো আমরা সফটওয়্যার ডিজাইনিং এর ক্ষেত্রে এটা অনেকটাই দেখে আসছি। তো এটা জাস্ট আমাদের মোবাইলের যে ইন্টারফেসটা থাকে আর কি, সহজ কথায়। তো এই স্লাইড একের মধ্যে আসলে তেমন কিছুই নাই। তো এটা ক্লোজ করে দিই, এটাতে তো আর বুঝার কিছু নাই আশা করি কারোই। আচ্ছা, লেকচার 2 এইটা থেকে কিছু শর্ট কোশ্চেন আসতে পারে। যেমন আমাদের ইয়ার মধ্যে দিছিল, এটা কুইজের মধ্যে একটা কোশ্চেন দিছিল। কোশ্চেনটা ছিল এরকম: Which display device is good for realistic shaded skins? তো এটার জন্য আমরা যেটা করতে হইব সেটা হইলো, এই জায়গায় কয়েকটা কন্টেন্টসটা দেখে আমরা সব করে নিতে পারবো। কন্টেন্টসটা এরকম, আমরা শিখবো দুই ধরনের ডিসপ্লে আছে, একটাকে বলি হচ্ছে রেস্টার স্ক্যান ডিসপ্লে, আর একটারে বলি হচ্ছে আমরা র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। তো এই দুইটা মেথডও বলা যায়, কিংবা ডিসপ্লেও বলা যায়। আর মেথড, আর দুইটা মেথড সম্পর্কে আমরা শিখবো, একটা হচ্ছে বিন পেনিট্রেশন, আর একটা হচ্ছে শ্যাডো মাস্ক মেথড। মূলত এই চারটা জিনিস এখান থেকে মেইনলি আমরা পড়বো। তো এটার জন্য আমি একটা ছবি দেখাচ্ছি সবাইরে। ছবিটা আছে হচ্ছে, আচ্ছা, তো আমি এখান থেকে দুইটা জিনিস দেখাই। একটা হচ্ছে, দুইটা মেথড বলছি আমরা, একটা মেথড হচ্ছে বিন পেনিট্রেশন, আর একটা হচ্ছে শ্যাডো মাস্ক মেথড। আচ্ছা, ছবিটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে তো নাকি? যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, আমি প্রথমে একটু এলোমেলো ভাবে বুঝাইয়া তারপর আবার সিকোয়েন্সিয়ালি বুঝাইতেছি, ঠিক আছে? তো আমরা দুইটা মেথড সম্পর্কে শিখবো এখানে। একটা হচ্ছে বেন পেনিট্রেশন, আর একটা হচ্ছে শ্যাডো মাস্ক মেথড। তো পরীক্ষার মধ্যে আসতে পারে যে এই দুইটা মেথড যে আছে কম্পিউটার গ্রাফিক্স এর, তো এই দুইটা মেথডের মধ্যে কোন মেথডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ইউজারদের জন্য। তো এই দুইটার মধ্যে যদি কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট পরীক্ষায় আসে, বা কোন ডিসপ্লেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যেটা ইয়ার কোশ্চেনটা ছিল, কুইজের কোশ্চেনটা ছিল এরকম যে
হুইচ ডিসপ্লে ইজ ভেরি রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক মানে রিয়েল ভাবে বোঝা যাচ্ছে, বা বেস্ট, ভালো, যেটাই বলি না কেন, সবগুলার উত্তরই সেম হবে আর কি। তো এটার জন্য কই গেল এটা? ওকে। তো এটার জন্য যদি উত্তর আসে আমরা বলবো হচ্ছে শেডো মাস্ক মেথড। শেডো মাস্ক মেথডের মধ্যে আরো কিছু জিনিস আছে, রেস্টার স্ক্যান মেথড আছে, এগুলো নিয়ে আলোচনা করি আস্তে আস্তে। তো বিন পেনিট্রেশন মেথড, যেটা আমরা হচ্ছে র্যান্ডম স্ক্যান সিস্টেমের মধ্যে ব্যবহার করি। বিন পেনিট্রেশন হচ্ছে র্যান্ডম স্ক্যানের। এটার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা কালার। এটার মধ্যে কালারই থাকে দুইটা, একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। সরি, মানে গ্রিন কালার আর একটা হচ্ছে রেড কালার। তো এই যে প্রথমে আমরা একটা গোলার মতো দেখতে পাইতেছি, এটা আমরা ইলেকট্রন বলি। আমরা যদি লো প্রেসারে কোনো একটা কাজ করতে চাই, কোনো একটা গ্রাফিক্যাল ছবি বা কোনো কিছু রিপ্রেজেন্ট করতে চাই, এটার এই বিন পেনিট্রেশনের মধ্যে দুইটা কালার হবে, আইদার এটা গ্রিন হবে না হলে রেড হবে। এখন কোশ্চেন হচ্ছে, যদি আমরা দুইটা কালারের বেশি অন্য কোনো কালার নিতে চাই তাহলে আমি কিভাবে করব? সেটার উত্তর হচ্ছে, আমরা যখন ইলেকট্রনটাকে পাস করি, আমরা যদি খুব স্লোলি পাস করি, তাহলে দেখতেছি এখানে একটা লেয়ার আছে, এটা হচ্ছে ডিসপ্লে একটা লেয়ার। তো প্রথম লেয়ারটা হচ্ছে রেড লেয়ার। তো যদি আমরা খুব আস্তে আস্তে কোনো একটা কাজ করি, মানে সহজ ভাষায় যদি বলি আমরা, তো যদি দুইটার প্রথমে যদি ইলেকট্রন প্রেসার খুব কম থাকে, এটা যে জিনিসটা আমরা আসতে, সেটার প্রেসার যদি কম থাকে তাহলে রেড সিগন্যালে গিয়ে আটকা টোটাল কালারটা রেড হয়ে যাবে। কিন্তু যদি এই ইলেকট্রনের প্রেসারটা খুব বেশি হয়, তাহলে দেখা যাবে কি, এই রেড সিগন্যালটা ব্রেক করে এই গ্রিনের মধ্যে ঢুকে যাবে, তখন সেই ডিসপ্লে কালারটা হয়ে যাবে গ্রিন কালার। এখন যদি দেখা যায় মাঝামাঝি আকারের একটা কালার হয়, তাইলে কি হবে তোদের কি মনে হয়? যদি এই ইলেকট্রনটা মাঝামাঝি আকারের একটা প্রেসার নিয়ে যায়, খুব বেশিও না কম না, তাইলে কোনটা কালার হওয়ার কথা, গ্রিন নাকি রেড? দুইটা মিক্স ইয়েলো হবে কি অরেঞ্জ হবে? না, আচ্ছা, অরেঞ্জ এখানে লেখা আছে দেখে অরেঞ্জ হইব এরকম না। ব্যাপারটা হচ্ছে কি, যদি মডারেট আকারে থাকে, দেখা গেল কি আমার রেড লেয়ারটাকে ব্রোক করে গেছে কিন্তু সে গ্রিন লেয়ার পর্যন্ত পৌঁছাইছে অল্প, তখন এটা ইয়েলো হইতে পারে, অরেঞ্জ হইতে পারে। মোট কথা হচ্ছে গ্রিন আর রেড এর কম্বিনেশন একটা কালার হবে। তো এটা একটা প্রবলেম হচ্ছে, যদি আমি সাপোজ সাদা কালার চাই, এখন সাদা কালার তো আমি, বা হলুদ কালারও আমি এখান থেকে নিতে পারবো না। শুধুমাত্র গ্রিন আর রেড কম্বিনেশনে যেই সকল কালার হয় বিন পেনিট্রেশনে, শুধু সেই কালার গুলো আমরা নিতে পারবো, এর বাইরে কোনো কালার নিতে পারবো না। আর এটার ডিসঅ্যাডভান্টেজ এটাই যে এটার মধ্যে কালার কম্বিনেশন খুবই কম আছে, মাত্র দুইটা কালার কম্বিনেশন আছে। আর এটার যেহেতু মাত্র দুইটা কালার কম্বিনেশন, তাই এটার পিকচার কোয়ালিটি কখনোই ভালো হবে না। এটার হচ্ছে এটার ডিসঅ্যাডভান্টেজ। এবার আমরা আসি দ্বিতীয় যে মেথডটা আছে, শ্যাডো মাস্ক মেথড, সেটা নিয়ে আলোচনা করব। আমি শ্যাডো মাস্ক মেথডের ফিগারটা দেখাই একটু। ওকে, শ্যাডো মাস্ক মেথডের ফিগারটা এরকম। আমরা হচ্ছে এটা ব্যবহার করি হচ্ছে রেস্টার স্ক্যান ডিসপ্লের জন্য, বা রেস্টার স্ক্যান সিস্টেমের জন্য ব্যবহার করি, যেটাই বলি না কেন। তো এইটার মধ্যে আমরা দেখতে পাইতেছি কি, এখানে তিনটা কালার আছে প্রথমেই, ঠিক আছে? তো এটা তিনটা কালার কি কি, একটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, তিনটা কালার আছে এটার মধ্যে। তো রেড, গ্রিন, ব্লু, এবং এটার দিয়ে কম্বিনেশন করে যত কালার হয়, সব ধরনের কালার তো ডেফিনেটলি আমরা নিতে পারবো। আর চাইলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কালার নিতে পারবো। আর তিনটা কালার যখন কম্বিনেশন করব, তার মানে প্রায় সবগুলা কালারই হয়ে যায় তিনটা কালারের কম্বিনেশন যখন আমরা করব। আর এটার আরেকটা ব্যাপার কি, আমরা আগেরটাতে যেরকম করছিলাম বিন পেনিটের সময়, দেখা গেছে কি এই জায়গা থেকে একটা ইলেকট্রন গেছে, এই একটা ইলেকট্রন গিয়া হয় গ্রিন হয়েছে না হলে রেড হয়েছে। কিন্তু আমাদের শ্যাডো মাস্ক মেথডের মধ্যে এখান থেকে যে তিনটা আলাদা আলাদা ইলেকট্রন যাচ্ছে, যদি লাল নিতে চাই শুধু লালই নিতে পারবো। এটা, এই যে এটা হচ্ছে ডিসপ্লে, এই ডিসপ্লের মধ্যে গিয়া কিছু আটকা পড়বে এরকম কিছু না। তো আমি যদি লাল নিতে চাই লাল নিব, যদি গ্রিন নিতে চাই গ্রিনই নিব। তো এটার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, এটা প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা গান বলি, বা ইলেকট্রন গান বলি এটাতে আর কি, প্রত্যেকটা আলাদা আলাদা ইলেকট্রন গান আছে এটার জন্য। তো ইলেকট্রন যখন তার আমরা, মানে বিম পেনিট্রেশনের জন্য ডিসপ্লে লেয়ার দুইটা, আর হলো শ্যাডো মাস্কের জন্য ডিসপ্লে লেয়ার একটাই। না না না, ডিসপ্লে লেয়ার একটা না। গ্রিন পেনিটের সময় ডিসপ্লে লেয়ার কটা থাকে? ডিসপ্লে তো ডিসপ্লেই। গ্রিন পেনিটের সময় দুইটা কালার আছে অনলি। কিন্তু এটা সমস্যা হচ্ছে, এইগুলোর আমরা হোল বলি, ঠিক আছে? বুঝছিস না? Sure. হ্যাঁ হ্যাঁ। মানে ইলেকট্রন গান বা হোল হোয়াট এভার হইছে, তো ইলেকট্রন গান হচ্ছে একটা, এই জন্য আমি মানে একই সাথে চাইলে মাত্র একটা কালারে নিতে পারবো, এর বেশি নিতে পারবো না। কিন্তু শ্যাডো মাস্কের মধ্যে এখানে তিনটা গান আছে, তিনটা কালারের জন্য আলাদা আলাদা তিনটা গান আছে, ঠিক আছে? তিনটা দিয়ে বুঝতে আমি পারছি, মানে তিনটা কালার একসাথে ফলো করা একসাথে নিতে যাবে। পারবো, আলাদা আলাদা তিনটা নিতে পারবো, একটাও নিতে পারবো। যদি চাই আমি, এখানে তিনটা কালার আছে, আমি যদি চাই একটা কালার নেবো, খালি লাল নেবো, বাকি ওইটা বন্ধ করে দিব, তাহলে খালি লাল যাবো। যদি চাই তিনটা একলগে নিলে তিনটা নিতে পারবো, দুইটা নিতে চাইলে দুইটাই নিতে পারবো। এটা হচ্ছে এটা সুবিধা আর কি। আর এই যে এই মধ্যে এটা হচ্ছে লেয়ার, এটাকে আমরা বলি হচ্ছে মাস্ক লেয়ার বা শেডো মাস্ক লেয়ার। এই জায়গা থেকে যখন ইলেকট্রন গুলো আসে শেডো মাস্ক লেয়ারে আসবে। আর শেডো মাস্ক লেয়ারে এই যে এই জিনিসটা কিন্তু আসলে গ্রাফ, মানে এটা আমি এমনি ভিজুয়ালাইজেশনের জন্য দেখাইছে এরা।
আসলে এটা হচ্ছে মাস্ক লেয়ার, ফিগারটা আসলে এইটুকু হবে না। শুধু এখান থেকে ইলেকট্রন গুলো আসছে, এই লেয়ারের মধ্যে বাড়ি খেয়া এই স্কিন পর্যন্ত গেছে, আর বাকি নিচেরটুকু আসলে হবে না। নিচেরটুকু ওরা দেখাইছে ভিতরের প্রসিডিউরটা। ভিতরের প্রসিডিউরটা এরকম, যখন এখান থেকে তিনটা কালার আসে, তিনটা কালার এসে এই হোলের মধ্যে দিয়ে যায়। হোলের মধ্যে গিয়ে মানে এই যে প্রত্যেকটা এইগুলো বলি আমরা ফসফেট ডট, এই ফসফেট ডট গুলা ব্যাথ করে যায়। যদি আমি একটা কালার নিতে চাই তখন একটা হোল দিয়ে গিয়ে একটা কালার রিপ্রেজেন্ট করবে। যদি আমি তিনটা নিতে চাই যে এখানে তিনটা হোল, একটার ভিতর দিয়ে গেলেও আলটিমেটলি তিনটা হোলকে ক্যাপচার করবে তারা। যখন আমি তিনটা কালার নিব তখন তিনটা হোলের মধ্যে দিয়ে যাবে। এই হইছে এটার ব্যাপার। আর হচ্ছে ইন্টেন্সিটি লেভেল। আচ্ছা, এবার আমি মানে সহজভাবে কথা বলি। সহজভাবে কথাটা হচ্ছে এরকম, দুইটা মেথডের মধ্যে বিন পেনিট্রেশন আর শ্যাডো মাস্ক মেথড। বিন পেনিট্রেশনের মধ্যে দুইটা কালার আছে, রেড, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে গ্রিন কালার। আমি যাই করব দুইটা কালারের মাধ্যমেই করতে হবে। যেহেতু মাত্র দুইটা কালার, তার মানে এখানে কালারের সংখ্যা খুব কম আছে, আর দুইটার কম্বিনেশনে আমি সবগুলা কালার পাবো না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর একটা হচ্ছে যেহেতু মাত্র দুইটা কালারই আছে, তো এটা পিকচার কোয়ালিটি খুবই খারাপ, এই জন্য আমরা এই বিন পেনিট্রেশন ইউজ করব না। আর বিন পেনিট্রেশন মানে হচ্ছে র্যান্ডম স্ক্যান সিস্টেম। আর আমরা ইউজ করি হচ্ছে শ্যাডো মাস্ক মেথড। শ্যাডো মাস্ক মেথডের মধ্যে তিনটা আলাদা আলাদা কালার আছে, সেই তিনটা কালারের কম্বিনেশন আমরা কিছু করতে পারি, কিংবা চাইলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা নিতে পারি। কারণ এখানে তিনটা ইলেকট্রন লেয়ারই আছে, আই মিন ইলেকট্রন লেয়ার না এটারে, মানে তিনটার জন্য তিনটা আলাদা আলাদা ইলেকট্রন গান আছে, সো আমি যে কোনোটা চাইলে নিতে পারি। আর এগুলা যখন এই শ্যাডো মাস্ক লেয়ারের মধ্যে যায়, শ্যাডো মাস্ক লেয়ারের মধ্যে যাওয়ার পরে এই ফসফেট ডটের ভিতর দিয়ে ওরা চাইলে যে কোনো ধরনের কালার কম্বাইন করতে পারে, একাও করতে পারে, তিনটা আলাদা আলাদা করতে পারে, বা একসাথে কম্বাইন হয়েও করতে পারে। আর এই জিনিসটা আমরা রেস্টার স্ক্যানের মধ্যে ইউজ করি। তার মানে রেস্টার স্ক্যান হচ্ছে ভালো, আর র্যান্ডম স্ক্যান যেটা আছে সেটা হচ্ছে ভালো না। স্যার ম্যাম কিন্তু আলোচনা করার সময় র্যান্ডম এর ওইটা কথা বলছিল, তার মানে ম্যা- ও তখন ওইটা ভুল বলছিল। ম্যাডাম ভুল বলছে, হ্যাঁ ম্যাডাম ভুল বলছে। এটা এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন এটা কি বুঝতে পারছোস? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, ওই পিন পেনিট্রেশন আর শ্যাডো মাস্ক দুটোই ক্লিয়ার। দুইটাই ক্লিয়ার। আচ্ছা, বাকিদের তার কি মানে অবস্থা? শ্যাডো মাস্কটা ভালো। শ্যাডো মাস্কটা ভালো। শ্যাডো মাস্কে আমরা রেস্টার স্ক্যান শ্যাডো বলি আর মাস্কটা কি। রিয়েলিস্টিক। ওই যে যে কুইজের যে কোশ্চেনটা ছিল তার অ্যানসার হলো এই শ্যাডো মাস্ক রেস্টার, মেথড, এটা তো বললে। হ্যাঁ এটা মানে রিয়েলিস্টিক ভাবে আমরা এটা ব্যবহার করব। আমি বলি এটা হচ্ছে একটা মেথড, কিন্তু এটা ইউজ করি আমরা রেস্টার স্ক্যানের জন্য, এই জন্য উত্তরটা আমরা লিখছিলাম রেস্টার স্ক্যান। বুঝতে পারছি। আচ্ছা, এবার এই একটা জিনিস যেটা করব, সেই জিনিসটার তো আহ, সব খালি অ্যাডভান্টেজ থাকে না, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে আমরা যদি একটা ছবির, মনে কর এই ধর এই কলমের ছবিটাই, এই কলমের আমরা যে নিপটা আছে সেই নিপটারে আমরা সরাই ফেলতে যেতেছি এই শ্যাডো মাস্ক মেথডে, কিন্তু যদি নিপটাকে সরাইতে চাই তখন এই প্রবলেমটা কি, এরা সরাইতে পারে না। এই মেথডের মধ্যে সরাইতে গেলে কি করতে হয়, প্রথমে পুরো ছবিটারে রিমুভ করতে হয়, তারপরে পার্টিকুলার এই পার্টটারে রিমুভ করতে হয়, তারপরে আবার পুরো ছবিটারে আনতে হয়। তার মানে এই ক্ষেত্রে এটাতে অনেকটা সময় বেশি লেগে যায়। এটা হচ্ছে সব থেকে বেশি সমস্যা এই জায়গায়, ইফ আই এম নট রং। কিন্তু ওইটাতে এটা ইজিলি করা যায়। এর আগে তার মানে পার্টিকুলার অবজেক্ট রিমুভ করা যায় না নাকি? বুঝি নাই কথাটা। বলতেছে যে পার্টিকুলার অবজেক্ট মানে পার্টিকুলার অবজেক্ট রিমুভ করা যায় না একটা ফটোর মধ্যে? আচ্ছা, এটার জন্য না, ভুল কইছি। এটা না, সরি, এটা লাগবে না। এই যে এতটুকু বলছি, এতটুকু, এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিছু নাই, ঠিক আছে? ওইটা আরেকটার জন্য ভুল বলে লাইছি, সরি। আমি তাহলে এটা থেকে তোরা আর কয়েকটা জিনিস লিখতে পারো, সেটা বলতে পারো এরকম, মানে ফসফেট ডট, এই যে ফসফেট ডট যেগুলো আছে এটার মধ্যে যখন ইলেকট্রন, মানে এইখান থেকে ইলেকট্রন গুলো পড়ে এবং সেই জায়গা থেকে ওরা দেখ সরাই ফেলতেছে, সরাই ফেলে ফসফেট ডট গুলা কি করতেছে, অন্য একটা লেভেলে চলে যায়। এই লেভেলটা হচ্ছে কি, মানে এই লেভেলের জন্য কালার আসলে চেঞ্জ হয়। মনে কর এই যে এখান থেকে একটা জিনিস পড়ে এই ডটের ভিতর দিয়ে গিয়া যদি আমি চিন্তা করি একটা কালার, একটা ডট নেই তাহলে একটা কালার হইব, তিনটা ডট নেই তিনটা হইব, যদি সবগুলো কম্বাইন করি তাহলে কম্বাইন হবে। মানে এই যে ফসফেট ডট লেভেলে গিয়া আমরা কালারটা চেঞ্জ করতে পারি চাইলেই। এখানে তো কি আমি কালার চেঞ্জ করে দিতে পারি, যে কোনো একটা দুইটা তিনটা, আবার এইখানে গিয়ে আমি চেঞ্জ করতে পারি। ওকে, ঠিক আছে তো নাকি? ঠিক আছে, এখানে যে আছে যে ডিসক্রাইব ইট, হুম এটা হুম ডেসক্রিপশন চাইলে গাড়িওয়ালা। তো ডেসক্রিপশনে আমরা কি বলতে পারি এটা আগে বলো। ডেসক্রিপশন যেইটুকু কইছি এইটুকুই, আর বেশি ডেসক্রিপশন চাইবো না এটা।
আর এর বেশি ডেসক্রিপশন চাইলে ম্যাডামের ভিডিওটা অন করবি, হ্যাঁ না লেখা আছে দিকে দিকে কয়ে দিবি, ঝামেলা শেষ, এত প্যারা নাই কোনো। তাহলে তো সমস্যা নেই, নেক্সট কোনো সমস্যা নেই। আচ্ছা, এটার মধ্যে আরেকটা টপিক পড়তে হইব, সেটাতে আমি যাই একটু। এটা হচ্ছে সিআরটিটা দরকার নাই। সিআরটি আছে একটা, সিআরটি দরকার নাই। সিআরটি যদি পরীক্ষা আসে তখন এটা গুগল করে লিখে লওয়া যাবে, তো এটা পড়ে লাভ নাই কোনো, ঠিক আছে। আমরা এখন এটা পড়ি, পরীক্ষার মধ্যে এটা আসে অনেক সময় দূর। আচ্ছা আমরা হ্যালো, হ্যাঁ আমরা হচ্ছে ওকে ওকে, আমরা এখন ডিবিএসটি সম্পর্কে পড়বো। তো আমি ডিবিএসটি এই জায়গায় সুন্দর করে ম্যাডামের ভিডিওর মধ্যে লেখাই আছে, পরীক্ষা আসলে আমরা শুধু ভিডিও থেকে দেখে দেখে করে দিব, ঝামেলা শেষ। জাস্ট আমি এটা একটু বুঝাই দিই, ঠিক আছে। ডিবিএসটি ফুল ফর্ম হচ্ছে ডিরেক্ট ভিউ স্টোরেজ টিউব। তো এটা হচ্ছে আমরা কি বলে এটা, আচ্ছা জোনিং তো নাই, আচ্ছা। তো এটা হচ্ছে আমরা একটা ইমেজ স্টোর করি না স্ক্রিনের মধ্যে, এই ইমেজ স্টোর করার একটা অল্টারনেটিভ মেথড এটা। এই অল্টারনেটিভ মেথডটা আমরা সিআরটির ভিতরে এই জিনিসটাকে রিফ্রেশিং ছাড়া আমরা হচ্ছে মেথডের মধ্যে ছবি রাখতে পারি। লাইক ধর আমরা কি বলে এটা রে, আচ্ছা এর বেশি দরকার নেই, এইটুকু যথেষ্ট। এক্সাম্পল আসছে না মাথার মধ্যে। তো আমরা যদি কোনো একটা দেখ বলছি কি অ্যান অল্টারনেটিভ মেথড, একটা অল্টারনেটিভ মেথড ফর মেইনটেইনিং এ স্ক্রিন ইমেজ, একটা স্ক্রিন ইমেজকে রাখার অল্টারনেটিভ ইজ টু স্টোর, মানে স্টোর করে রাখার জন্য স্ক্রিন মেথড ইমেজের একটা অল্টারনেটিভ ওয়ে, যেটা আমরা সিআরটির মধ্যে রিফ্রেশিং ছাড়াই রাখতে পারি। মানে সিআরটির ভিতরে কোনো ঝামেলা না করে সরাসরি আমরা একটা অল্টারনেটিভ মাধ্যমে একটা ইমেজটাকে স্টোর করে রাখতে পারি। এটারে বলি আমরা হচ্ছে ডিরেক্ট ভিউ স্টোর টিউব। আর ডিরেক্ট ভিউ স্টোর টিউবের তেমন কোনো ঝামেলা নাই, এটা এই জায়গায় সবকিছু ডিটেলস লেখা আছে, পরীক্ষা আসলে এখান থেকে দিকে দিকে লিখে দিবি, ভিডিওর মধ্যে পুরাটাই দেওয়া আছে, সহজ ব্যাপার। আর এটার মধ্যে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটার, আচ্ছা পিকচারটা দেখাই দিলে ভালো হবে। ওকে, এই পিকচারটা দেখ, এটা হচ্ছে ওই কি বলে এটাকে, ডিভিএসটির হচ্ছে ছবিটা। তো এটার মধ্যে দুইটা আলাদা আলাদা গান থাকে, একটাকে আমরা বলি প্রাইমারি গান আর একটা হচ্ছে ফ্ল্যাট গান। এই প্রাইমারি যে গান আর এটা হচ্ছে স্কিন। তো প্রাইমারি গানের মধ্যে থাকে হচ্ছে পিকচারের প্যাটার্ন। সো একটা ছবির যতগুলো, আমরা একটা ছবির হাজার হাজার প্যাটার্নে ভাগ কইরা সেই ছবিটাকে আমরা ডিসপ্লে করি। সো এই প্রাইমারি গানের মধ্যে থাকবে হচ্ছে পিকচারের প্যাটার্ন, আর যে ফ্ল্যাট গান আছে সেই ফ্ল্যাট গানের মধ্যে হচ্ছে এই পিকচারের ডিসপ্লেটা মেনটেন করে ফ্ল্যাট গান। তো এটা হচ্ছে পরীক্ষার মধ্যে যদি ইয়াটা আসে, ওই কি বলে এটাকে শর্ট নোট আসে, তখন এই ছবিটা এখান থেকে দেখে দেখে আঁকিয়া জাস্ট বলে দিবি যে এটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা দুইটা গান আছে, একটা হচ্ছে ফ্ল্যাট গান, একটা হচ্ছে প্রাইমারি গান। প্রাইমারি গান আর প্রথম যেটা প্রাইমারি গান, প্রাইমারি গানটা আমরা ইউজ করি ছবির প্যাটার্ন রাখার জন্য, আর ফ্ল্যাট গানটা হচ্ছে ডিসপ্লেতে রাখার জন্য। এবার এটার মধ্যে যে প্রবলেমটা আমি একটু আগে বলছিলাম, আসলে এটার মধ্যে প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে যদি এটার পার্টিকুলার কোনো ইমেজের কোনো একটা পার্ট আমি এটা থেকে রিমুভ করতে চাই, তখন এই পুরো ছবিটার আগে রিমুভ করতে হয়, তারপর ওই পার্টিকুলার অংশটাকে রিমুভ করতে হয়, তারপর আবার পুরো ছবিটারে আনতে হয়। আর এই প্রসেসটা খুবই লেন্থি, সো টাইম কনজিউমিং, অনেক টাইম নষ্ট হয়। এটাই হচ্ছে এটার ব্যাপার। ক্লিয়ার? কারণ শ্যাডো মাস্টার এটার সাথে মিল আছে। না না, আমি তো বললাম শেডু মাস্কে আমি ভুল করে লিখছি, এটা শেডু মাস্কের ওইগুলো নাই গিয়া কিছু, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ওকে, সো এই চ্যাপ্টারে কিছু নাই আমি, হ্যাঁ আচ্ছা, এই ছবি আঁকা লাগবে ধরো? এটা সম্পর্কে যদি আসে তাহলে ছবি এঁকে দিবি, ছবি তো ভিডিওর মধ্যে দেওয়াই আছে, আচ্ছা, ঠিক আছে। তবে আচ্ছা আমি একটু তাও এটা থেকে একটু স্লাইড যাই, স্লাইড অনুযায়ী কথা বলে যাই। তো ক্যাথোডি রে টিউব এগুলা যদি আসে দিয়ে 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 দিবি, মানে যেটা সিআরটি বললাম আর কি, সিআরটি সম্পর্কে কিছু আসলে আমরা গুগল করে নিব, আমি নিজেও সিআরটি পড়ি নাই। আর এটার মধ্যে হচ্ছে দুই ধরনের ডিসপ্লে আছে, একটা হচ্ছে রেস্টার স্ক্যান ডিসপ্লে আর হচ্ছে র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। এটা নিয়ে অলরেডি আলোচনা করা হয়ে গেছে, বলতে হবে এবার দেখি রাজ কো আমাদের রেস্টার স্ক্যান ডিসপ্লে আর র্যান্ডম স্ক্যান ডিসপ্লের মধ্যে কোনটা বেশি ভালো? রাস্টার স্ক্যান ডিসপ্লে বেশি ভালো। কেন ভালো? কারণ হচ্ছে এখানে তো কালার আছে তিনটা, ইমেজটা ভালো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আর আছে, হচ্ছে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, কোনো কালার চাইলে কম্বাইন করে কম্বাইন করে নেওয়া যাবে। আর এটা হচ্ছে সিআরটি মনিটরিং, তোরা একটু ভুল কইতেছস কিছু, আমি কিন্তু ভালো করে বলতেছি। তোরা যেটা কইতেছস সেটা হচ্ছে বিম পেনিট্রেশন আর হচ্ছে শেডো মাস্ক মেথড, রাজ যেটা বলছে একটু ভুল বললি না? এনিওয়ে ঠিক আছে মোটামুটি, যাই হোক। তো বিম পেনিট্রেশন সম্পর্কে, বিম পেনিট্রেশন তো হলো ইসের জন্য, র্যান্ডম স্কেল ডিসপ্লে। র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। হ্যাঁ র্যান্ডম স্ক্যানের একটা মেথড হচ্ছে বিম পেনিট্রেশন। মেথড। আমার কথা শোন,
র্যান্ডম স্ক্যানের একটা মেথড হচ্ছে ব্রেন পেনিট্রেশন। যাই হোক, এনিওয়ে আমি পরে আলোচনা করতেছি আবার। আর তারপর হচ্ছে শ্যাডো মাস্ক মেথড, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, যেটার মধ্যে ৩টা আলাদা আলাদা কালার আছে, অলরেডি বলছি। তো ক্যাথোড টিউবটাও আমি দেখাইলাম, এই দেখ এটার মধ্যে খুব ভালো করে দেখা যাচ্ছে, এটার মধ্যে ৩টা আলাদা আলাদা কালার আছে, একসাথে আমি 3টা ইউজ করতে পারতেছি, এই জায়গায় জায়গায় গিয়ে কম্বাইন হয়ে এই হোলের মধ্যে দিয়ে গিয়ে যদি 3টা একসাথেও দিতে পারি, আলাদাও দিতে পারি আর কি। তারপর ডিরেক্ট ডিউ স্টোরেজ টিউবস, এটা নিয়ে একটু বললাম। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখানে কিছু দেওয়া আছে। ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে দরকার নাই, মানে এগুলো দরকার নাই। এলইডি টেলইডি আছে, এলসিডি এলইডি, এগুলো নিয়ে আসলে তেমন কিছু দরকার নাই আমাদের, এগুলো আসলে আমরা গুগল করে নিব। তো এই চ্যাপ্টার মোটামুটি শেষ। এই চ্যাপ্টারের লাস্ট আরেকটা জিনিস আমি দেখাইনি, যেটা আমাদের ইয়াতে দিয়েছিল ক্লাস টেস্টে। সো কেন রিয়েলিস্টিক সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখ কি লিখছে এখানে, raster scan display method is good for realistic shaded screen. In raster scan display, electron beam is swept across the screen at a row. অনেক কথা বলছে। আচ্ছা, এই লেখাটা তো আছে নাকি তোদের কাছে? এটা আমি দিছিলাম গ্রুপে অনেকেই। এনিওয়ে, পিডিএফ আচ্ছা দরকার নাই। নিচে- পরীক্ষার মধ্যে যদি রেস্টার সেন, আমরা তো জানি যে রেস্টার স্ক্যান ভালো, যদি পরীক্ষার মধ্যে আসে রেস্টার সেন কেমন, রেস্টার সেন কেন ভালো, আমরা গুগল করে লিখে দিতে পারবো। ওকে, নিচে যা তোমার একটু দিই, ওই ম্যাথটা দিই তো, এটা পরীক্ষা দিয়েছি নাকি? তুই পরীক্ষা দিছিস এটা? দিয়েছিলাম না, আচ্ছা এটা ওকে, দিছি না। আমি নেক্সট টপিকে যাচ্ছি। ঠিক আছে, আমি একটু ক্লাসরুম থেকে ঢুকে নিই। সিকোয়েন্সিয়ালি যাই, কোনো কিছু মিস না হয়ে গেলেই হয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা ডিডিএ অ্যালগরিদম সম্পর্কে পড়বো। আচ্ছা, ডিডিএ অ্যালগরিদম সম্পর্কে জানার আগে আরেকটা ব্যাপার হচ্ছে কি, ওই এটার কিছু থিওরিটিক্যাল টাইপের কথাবার্তা আছে এখানে। তো আমাদের যদি থিওরিটিক্যাল কিছু আসে, আমাদের তো আর এইবার মুখস্থ করার প্রয়োজন পড়বে না। যদি এই ধরনের কোনো ইমপ্লিমেন্টেশন থিওরি আসে, তাহলে আমরা সাইট থেকে বা ম্যাডামের যেই হ্যান্ড রিটেন নোটটা দিছে, সেই নোটটা থেকে আমরা খুব ইজিলি লিখে ফেলতে পারি। তো আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করার কোনো দরকার নাই। কি বলিস তোরা? পিডিএটা সহজ আছে, চাইলে ম্যাম যে যে এই দিছে ভিডিও দিচ্ছে ওটাতে সুন্দরভাবে নেওয়া যায়, আবার হলো ওই যে এই দিছে পিডিএফ দিছে এটাতেও নেওয়া যায়। আচ্ছা দেখ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, আচ্ছা দেখ, এখানে বলছে কি, ডিজিটাল ডিফারেন্সিয়েশন অ্যানালাইসিস বা ডিডিএ অ্যালগরিদম লাইন গ্রাফিং। তো ম্যাডাম হচ্ছে কি, এই জায়গায় একটা ফিগার আইকা এটা থেকে কিছু কিছু জিনিস দিয়ে বুঝাইছে, অনেক কাহিনী টাহিনী করে বুঝাইছে। ঠিক আছে, পরীক্ষার মধ্যে যদি এইসব কাহিনী টাহিনী করে লেখার কোনো দরকার নেই, পরীক্ষা খুবই ইজি কোশ্চেন আসে। আর আগের ইয়ার গুলাতে দেখছি। ঠিক আছে, তো আমি এটা পড়ানোর আগে, ওটা শুধু সূত্র বোঝানোর জন্য দিছে, ওইটা তো আমার হ্যাঁ মনে হয় না যে লাগবে, খালি না type এটাই করার সময় বলছি। লাগবে এই সূত্রগুলো। হ্যাঁ হ্যাঁ, যদি এরকম ফিগার দিয়ে দেয় 3টার জন্য ড্র করতে বলে, তখন আমরা এটা থেকে দেখে দেখে লিখে ফেলতে পারবো, সমস্যা নাই। তো আমি সিটি ওয়ান এর কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করি, তাইলে মনে হয় ভালো হয়। সিটি ওয়ান এর কোশ্চেনটা, ডিডিএ ডিটিএ কই লেখা, হ্যাঁ, ডিডিএ এর জন্য এরকম ছিল। আমারটা আমি বলতেছি, যে বলছে ফাইন্ড আউট দা স্টার্টিং পয়েন্ট অফ দা, মানে আমার রুল লং দেওয়া ছিল 171159383। তো বলছিল কি, এই যে, এটা স্বর্ণাথ রোল। আচ্ছা এটা রাজের পিকচারই, রাজে আমার দিয়েছিল পিকচারটা, নিয়ে ঠিক আছে। তো 9383 বলছিল কি স্টার্টিং পয়েন্ট হইব আইডি লাস্টের 2 ডিজিট, আর এখানে মান দেওয়া ছিল ডেল এক্স আর ডেল ওয়াই এর মান দেওয়া ছিল। তো আমরা ডিডি এটা করি, অঙ্ক করলেই বুঝতে পারবি। তো স্টার্টিং পয়েন্ট হচ্ছে ডেল, মানে ডেল 9, ডেল এক্স হচ্ছে -9, ডেল ওয়াই হচ্ছে -8। তো আমি হচ্ছে এবার ইয়াতে যাই, ডিডি ওয়ানে। ওকে, তো হেয়ার ডেল এক্স এর মান -9 আর ডেল ওয়াই এর মান হচ্ছে -8। আর আমাদেরকে বলছিল আইডিটারে আমরা স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরার লাগে, ফাইন্ড আউট দ্য স্টার্টিং পয়েন্ট, মানে অ্যাকর্ডিং টু ইউর রুল নং অনুযায়ী স্টার্টিং পয়েন্টটা ধরার জন্য বলছিল। তো রুল নং অনুযায়ী এরকম লাস্টের 2 ডিজিটে বলছিল। সো আমার লাস্টের 2 ডিজিট 9383, তাহলে প্রথমটা 93 এক্স এর জন্য, পরের 83 হচ্ছে ওয়াই এর জন্য। তো আমার x1 এর মান 93, y1 এর মান 83। এই পর্যন্ত কেটা বুঝোস না একটু এলা, পরে কিন্তু আর বুঝবি না, না বুঝলি। এটাই খুব ইম্পর্টেন্ট এই জায়গার। ওটা তো না বোঝার কিছু নাই, প্রথম এক্স এর মান পরেরটা ওয়াই এর মান, ওয়াই এর প্রথমটা মান, এক্স এর মান পরেরটা ওয়াই এর মান। হ্যাঁ পরীক্ষার মধ্যে কিন্তু, যেমন ধর রাজগড় যে কোশ্চেনটা দিছিল ম্যাডাম, বলছিল ইয়া করার জন্য, ওই উল্টা করার জন্য 9206 ছিল আইডি, কিন্তু হ্যাঁ বলছিল লাস্টের 2টার এক্স ধরার জন্য, আগের 2টার ওয়াই ধরার জন্য। তো এবার আমগো পরীক্ষার মধ্যে যারা আমরা ও 5 এ আছি, ও 5 এর এই জিনিসটা দিতে পারে উল্টায়া।
যদি ম্যাডাম কোশ্চেন করে থাকে, যদিও ম্যাডাম করবে না কোশ্চেন শুনছি। হইতে পারে তখন তো কোশ্চেন কোশ্চেনটা পড়া নিবি। হ্যাঁ, কোশ্চেনটা ক্লিয়ারলি পড়া নিবি। আচ্ছা, এখান থেকে আমরা m এর মান বের করব। m মানে যে কি আমি মনে নাই, m মানে কি। যাই হোক, এ মানে ঢাল, এম মানে ঢাল, বাংলা যেটা আছে ঢাল। m মানে ঢাল y/x। ঢাল এটা আচ্ছা, যাই হোক, m এর অন্য একটা নাম আছে আর কি এখানে। যাই হোক, হরিবার ঢাল তো আমিও জানি। যাই হোক, তো m এর মান বের করি আমরা হচ্ছে ডেল y রে ডেল x দিয়ে ভাগ কইরা। এবার আমাদের এই কোশ্চেনে সরাসরি ডেল x ডেল y দেয়া গেছে। যদি ডেল x ডেল y না দিত, তাহলে আমরা dy dx এর মানটা বের করতাম। তো dy dx এর মানটা কিভাবে বের করতাম সেটাও আমি একটু পরে দেখাইতেছি। তো এখানে খুব সহজভাবেই সবকিছু দেওয়া আছে। তো আমরা m এর মানটা খুব সহজে বার করে ফেললাম, ডেল y বাই ডেল x। এই আমি এই পিডিএফটা দিয়ে দিব নে গ্রুপে। তো এই পিডিএফটা দেখে দেখে আর এই পিডিএফ তো সবার কাছে আছেই। এই পিডিএফটা দেখে দেখে করলেই মনে কর পরীক্ষার মধ্যে আসলে জাস্ট খালি ভ্যালু চেঞ্জ করে ফেলতে পারবি। তো এটা কি পিডিএফ? আচ্ছা, এই যে ক্লাস টেস্ট দিছিল, তো ক্লাস টেস্টের আর কি। আচ্ছা, এনিওয়ে, তো ডেল এক্স আর ডেল ওয়াই এর মান থেকে আমরা এম এর মানটা বের করে নিলাম, ডেল ওয়াই বাই ডেল এক্স। তো এম এর মান পাইছি 0.89। তো 0.89 এর পরে আমরা এম এর মানটা পেয়ে গেছি। এবার হেয়ার নাম্বার অফ স্টেপস আর 9। আমরা যে ডিডিএ প্রসেসটা করব, ডিডিএ প্রসেসের মধ্যে স্টেপ সংখ্যা 9টা। এখন প্রশ্ন হচ্ছে এখানে স্টেপ সংখ্যা 9টা কিভাবে বুঝছি। তো আমরা যখন ডেল এর মানটা পেয়ে যাব, তখন খুব ইজিলি আমরা দেখব কি ডেল এর যে মানগুলো আছে, একটা হচ্ছে ডেল এক্স আর একটা ডেল ওয়াই, এই দুইটার মধ্যে কোনটার মান বেশি, কোনটার সংখ্যা বেশি। হিসাবে হিসাবে -8 -8 হওয়ার বেশি, বাট কিন্তু ম্যাম বলছিল পরম মান। হ্যাঁ, পরম মান নেওয়ার জন্য। পরম মান নেওয়ার প্লাস জন্য মাইনাস এটা কোনো ইয়া না, এক্স্যাক্টলি। তো আমরা হচ্ছে সহজ কথায় ডেল এক্স ডেল ওয়াই এর মধ্যে পরম মান মানে কোনো নেগেটিভ মান থাকবে না, সহজ কথা। তো যেটার মান বেশি হবে সেটাই হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে আমাদের নাম্বার অফ স্টেপস। এবার যদি ডেল এক্স এর মান না দেওয়া থাকতো, তখন আমরা কি করতাম, ডেল এক্স এর মান বের করতাম। ডেল এক্স এর মান কিভাবে বের করি, সাপোজ লেখা দেখাইতে পারলে যদিও ভালো হইতো। তারা আমি একটু দেখাই ওয়ার্ডে। ভিডিও ওপেন করে খাতায় লেখ। দরকার নেই, ওয়ার্ডই দেখাইতেছি। তাহলে 8 এ যা, তো ওয়ার্ডে লিখবেন কিভাবে? সমস্যা নেই, দেখ সাপোজ পিকচার 8 এ যা। x1 এর ভ্যালু সাপোজ দেওয়া আছে হচ্ছে 9, x2 এর ভ্যালু সাপোজ দেওয়া আছে হচ্ছে 15। এবার আমরা যদি এখান থেকে ডেল এক্স এর মান বের করতে চাই, ডেল দিতে পারবো না। আচ্ছা, ডেল এক্স ডিএক্স, ডিএক্স মানে ডেল এক্স। তো ডেল এক্স যদি বের করতে চাই, ডেল এক্স এর ফর্মুলা হচ্ছে লাস্ট লেটেস্টটা বিয়োগ আগেরটা, তার মানে x2 - x1। তাহলে x2 - x1 করলে কত হচ্ছে আমাদের এখানে 15 - 9 এগুলো হচ্ছে 6। ইন দ্যাট কেস ডেল এক্স এর মান কত হইতো 6। বুঝতে পারছি না বুঝি নাই? বুঝছি। আমাদের দুইটা ভ্যালু দেওয়া থাকবে না, আমাদের x এর দুইটা ভ্যালু দেওয়া থাকবে, y দুইটা ভ্যালু দেওয়া থাকবে। দুইটা ভ্যালু দেওয়া থাকবে বা বের করে নিতে হবে, ভ্যালু বিয়োগ দেওয়া লাগবে। বিগ দেওয়া লাগবে। তো আচ্ছা, এবারে আমি যে কাজটা করব শৈবাল বলবে, আর কেউ বলবি না। বল dy এর মান কত? -9। -9। বাহ, এবার রাজ আমাদেরকে বলবে এখানে স্টেপস কতগুলা স্টেপস হবে তাহলে। স্টেপ এখানে তাহলে তোর ওই আগের হিসেবে তো 15টা হয় কিভাবে 15টা হয়? হ্যাঁ, না, বলছিলি যে ডেল x কত ডেল y কত ও আচ্ছা 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 সরি, এখানে ডেল এক্স হচ্ছে 6 আর ডেল ওয়াই তাহলে 9 হবে 9। হয়, যদি ওইটা মাইনাসের মান আছে সেটা আমাদের ব্যাপার না, আমরা জাস্ট উই উইল অনলি কাউন্ট দা পরম মান। তো আশা করি বুঝতে পারছস। ওকে, এবার তাহলে নাম্বার অফ স্টেপস আর 9। আর এই যে এই জায়গায় যে ফর্মুলা গুলো আছে, নিজ দায়িত্বে খাতার মধ্যে এগুলো পরীক্ষার আগে লিখে রাখবি, কারণ এখন আমগো সুযোগ আছে, আমগো মুখস্থ করার কোনো দরকার নাই, আর ভবিষ্যতে জীবনেও কোথাও এগুলো কামে লাগবে না। তো এক্স ইনক্রিমেন্ট আর ওয়াই ইনক্রিমেন্টের মান আমরা বের করবো কিভাবে, এক্স এর জন্য ডেল এক্স বাই স্টেপস, ওয়াই এর জন্য ডেল ওয়াই বাই স্টেপস। তো খুব সহজভাবে বের করছি। এক্স এর মান, এক্স ইনক্রিমেন্টের মান পাইছি -1, ওয়াই ইনক্রিমেন্টের মান পাইছি -0.89। তার মানে এক্স এর যে মানটা প্রথম মান থাকবে, দ্বিতীয় মানটা 1 কইরা কমবে, কারণ -1 আছে। সাপোজ তাহলে এক্স এর প্রথম মানটা কত শৈবাল? x এর প্রথম তোর এখানে দেয়া আছে কত, 9.3 না এটা? 93। ও 93, হ্যাঁ তার মানে 93। x1 এর মান হচ্ছে 93, তাহলে পরেরটা কত?
পরের ইনক্রিমেন্ট হবে কত কইরা -1 কইরা বাড়বে আর কি। -1 করে বাড়বে মানে 93 -1 তার মানে 92। আচ্ছা এখন এই যে। বক্স করা লাগবে। এক্স আর ওয়াইটা দেখ, এক্সাক্ট ভ্যালুর দিকে তাকানোর প্রয়োজন নাই আমার। ঠিক আছে, তো প্রথম ভ্যালু এক্স এর কত 93, তো দ্বিতীয়টা 1 কইরা কমে গেছে যেহেতু -1 আছে। যদি এখানে +1 থাকতো তাহলে কিন্তু 93 থেকে 92 না হয়ে 94 হইতো কিন্তু যদি +1 থাকতো এটা। সেম ভাবে ওয়াই এর ইনক্রিমেন্ট -0.89 করে বাড়ছে। সো প্রথমটা 83, পরেরটা মাইনাস কইরা কইরা কমতে 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 এই যে লাস্টে 9টা স্টেপ যেহেতু বলছি, সো 9টা স্টেপ পর্যন্ত হবে। আর এক্সাক্ট ভ্যালু কোনটা? এক্সাক্ট ভ্যালু হচ্ছে এই দুইটার মধ্যে যেটা সবথেকে কম ভ্যালু আছে সেটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু। কিন্তু আমরা কোনো ফ্র্যাকশনাল ভ্যালু নিব না। সাপোজ এই যে জায়গায় 78.55 আছে, তো আমরা যেহেতু 0.5 বা তার বেশি সেজন্য আমরা 79 ধরছি। সেম ভাবে 79.44 আছে, যেহেতু 44 আছে এটা তো 5 এর কম, তো আমরা 79ই ধরছি। আমরা ফ্লোটিং পয়েন্টগুলো নেওয়ার প্রয়োজন নাই। আশা করি বুঝতে পারছিস। কারো কোনো 0.5 বা তার বেশি। হ্যাঁ, 0.5 বা তার বেশি। 0.5 এর বেশি হলে যে সংখ্যা আছে ওই সংখ্যাই থাকবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস, হ্যাঁ, y এর ভ্যালু এবং x এর ভ্যালু দুটোই যদি ফ্র্যাকশনাল হতো তখন কি হতো? ফ্র্যাকশনাল তখন exact হচ্ছিলেও value দুইটা নেওয়া লাগতো। আচ্ছা, আমি এটা বলি। রাউন্ড দিয়ে কোশ্চেনটা করছিস, কোশ্চেনটা মনে হয় এরকম ছিল তাই না? 65.4 49.5, রাইট? এবার তুই কোনটা নিবি ভ্যালু? সেটা তো অ্যাবসলিউট ভ্যালু নিতে গেলে তো 60 প্রথমটা হবে 66 পরেরটা হবে 50। হ্যাঁ, তাহলে আমাদের রুলসটা কি? আমি বলতেছিলাম তখন যে অ্যাবসলিউট ভ্যালু দুইটা কি নেব? এক্সাক্ট ওয়াই ভ্যালু, মানে যেটা ছোট সেটা নিতে হবে। এক্সাক্ট ভ্যালু কিন্তু আমরা দুইটা নিচ্ছি না। এক্সাক্ট ভ্যালু নিচ্ছি যেটা ছোট ওইটা নিচ্ছি কিন্তু আমরা এক্সাক্ট ভ্যালু হিসাবে। মামুন বুঝছিস নাই? দুইটার মধ্যে আমরা ছোটটা নিছি শুধু। x এবং y এর মধ্যে যেটা সবচেয়ে যেটা ছোট, হ্যাঁ, সেটাই। ছোটটারে শুধু নিছি। বুঝতে পারছি। ঠিক আছে? আর ওই দিনের ম্যাডামের কোশ্চেন গুলোতে একটু ফল্ট ছিল প্রত্যেকটা কোশ্চেনে। তো এটা যদি বুঝা থাকোস তাহলে আমি পরে আরেকটা এক্সাম্পল দেখাবো। দেখা নেক্সট আচ্ছা, m এর ভ্যালু 0 এবং m এর ভ্যালু লেস দেন 1 এবং গ্রেটার দেন 1 এই যে তিনটার যে ফ্যাক্ট আছে তিনটা ফ্যাক্টটা কোথায় লাগবে? আচ্ছা, আমি আসতেছি, এটাতে আসবো। ঠিক আছে, এটাতে আমি আসতেছি, এখনই সমস্যা নাই। আমরা যখন এই ফিগারটা করবো না, এই ম্যাথটা করবো, তখনই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যেটা করছি এখানে কিন্তু এম এর মান কত পাইছি? 1 থেকে কম পাইছি না? এম থেকে কমের জন্য, মানে 1 থেকে কমের জন্য কিন্তু আমরা এইভাবে করছি। এবার এটার জন্য প্রত্যেকটার জন্য একটা করে সূত্র আছে। তো আমি সূত্রগুলো পরে রাতে যখন পড়বো সবগুলো সূত্র একসাথে লিখে আবার ছবি দিয়ে দিবো। এনিওয়ে, দেখ এখানে একটা এক্সপ্লেনেশন করছে ম্যাডাম। আমি এত ঝামেলার মধ্যে যাব না। এখানে আমি এত এগুলো ঝামেলা না করে সহজভাবে যেটা বুঝি। ওকে, ম্যাডাম ৩ টা জিনিস দেখাইছে। একটা হচ্ছে এম এর মান যখন ১ এর থেকে ছোট হবে, এম এর মান যখন ১ এর থেকে বড় হবে, আর এম এর মান যখন ১ এর মানে 0 এর সমান হবে, 0 হবে আরকি। তখন এই ৩ টা স্টেপ ম্যাডাম দেখাইছে। সো আমরা এই ৩ টা স্টেপ নিয়ে একটু স্টেপ বাই স্টেপ আলোচনা করি। আচ্ছা, এইখানে ২ টা পয়েন্ট দেওয়া আছে লাইন গ্রাফের। একটা হচ্ছে বলছে সাপোজ 2 পয়েন্টস। আচ্ছা, এটা আবার এটার আগে আবার একটু এইটুকু দেখ আবার একটু। এটা কাজে লাগবে এখন। এই জিনিসটা আবার একটু দেখালো। ডেল এক্স আর ডেল ওয়াই এর মানটা বের করা। ওকে, শুরু করি। কর ওকে, তো এখানে বলছে কি সাপোজ 2 পয়েন্টস অফ এ লাইন আর 2,2 এন্ড 9,2। তো ড্র লাইন ডিডি অ্যালগরিদম করার জন্য বলছে। তো আমরা প্রথম যেটা আছে সেটা x1 y1 এর মান, পরেরটা x2 y2 এর মান। তো x1 y1 এর মান 2 2, x2 y2 এর মান 9,2। তো ডেল x এর মান বের করছি, মাইনাস ডেল x এর মান হচ্ছে 7, ডেল y এর মান হচ্ছে 0। জাস্ট বিয়োগ করে বের করছি। এবার m এর মান যখন বের করি তাহলে হচ্ছে 7
মানে 0/7 ইকুয়াল টু 0, তার মানে m এর মান 0 পাইছি, আর স্টেপ পাবো হচ্ছে 60টা। তাহলে m এর মান 0 হলে কিভাবে করি সেটা আমরা দেখি। এবার x ইনক্রিমেন্ট করব। ইনক্রিমেন্ট করার সূত্রটা কি ছিল মামুন? আর y বাই স্টেপ প্রথমটা, আর x বাই স্টেপ হলে x এর জন্য। হ্যাঁ, y বাই স্টেপ আর একটা হচ্ছে x বাই স্টেপস। তো x বাই স্টেপস, x এর মান কত? ডেল x এর মান কত? 7। হ্যাঁ, 7/7 ইকুয়াল টু 1 আর 0/7 ইকুয়াল টু 0। আচ্ছা, এই জায়গায় একটু ভুল করছে ম্যাডাম, সেটা হচ্ছে উনি ভুল করে একটা মাইনাস দিয়ে দিছে, ঠিক আছে? এই মাইনাসটা আসলে হবে না এখানে। মানে মাইনাস দেন সমান দিছে, সমান দিছে, সমান ও দিলে একটা আচ্ছা, টার্ম যাই হোক। দিছে। তো এটা হচ্ছে x ইনক্রিমেন্টের মান 1 আর y এর মান হচ্ছে 0 কইরা। তার মানে x এর ভ্যালু হচ্ছে ইয়া কইরা হবে, ওই এক এক কইরা বাড়বে, আর y এর ভ্যালু যেটা আছে কনস্ট্যান্ট থাকবে। আর স্টেপ হবে 60টা। তাহলে শুরু হবে কত থেকে শৈবাল? না, এখানে স্টার্টিং এ 2 না, হুম, 2 থেকে শুরু হবে। 2 থেকে শুরু হবে। আসলে ব্যাপারটা কি ম্যাডাম, আমাদের কুইজটা জাস্ট খালি আলাদা আলাদা করবো এই জন্য এরকম করছে। ব্যাপারটা হচ্ছে আমরা শুরু করবো এটা থেকে, এই ফিগার থেকে এই ফিগার পর্যন্ত যাবো আর কি, এটা হচ্ছে ব্যাপার। তো হুম, 2 থেকে শুরু করি, এক এক করে বাড়ি, 60টা স্টেপে পরে 9 গেছি গা 2। হুম। তো এই হচ্ছে কাজ শেষ। এত সহজ দিছে আর আমাদের বেটা শেষ হয় না, মানে না, মাইনাস। এটা খুবই সহজ। এবার এখানে একটা জিনিস হচ্ছে আমরা এক্সাক্ট ভ্যালুটা দেই নাই। কেন দেই নাই? এক্সাক্ট ভ্যালুটা প্রয়োজন কারণ পড়ে না। এক্সাক্ট ভ্যালুর প্রয়োজন পড়ে না কারণ এখানে। ওইখানে তো ইন্টিজার ভ্যালু আছে সবগুলা, কোনো এক- ফ্র্যাকশনাল ভ্যালু না। হ্যাঁ, এক্সাক্ট ভ্যালুর প্রয়োজন পড়ে নাই, সেটাই। ওকে, তারপর আরেকটা কেস দেখি। এই কেসের মধ্যে আগের মতোই ভ্যালু টেলু দিয়ে দিছে, বাট এই কেসের ব্যাপারটা কি, এম এর মান হচ্ছে এক্সপোনেনশিয়াল হয়ে যায়। তো এম এর মান এক্সপোনেনশিয়াল হলেও আসলে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। সেম ভাবে আমরা হচ্ছে ইনক্রিমেন্ট করলাম, দুইটাই ইনক্রিমেন্ট করে বাড়ছে, এই তো কোনো চেঞ্জ নেই, আসলে জিনিসটা সেমই। এবার এম এর মান যখন একের থেকে কম হবে, তো স্টেপ সেম, ফ্র্যাকশনাল ভ্যালু যখন পাবো তখন আমরা এক্সাক্ট ভ্যালু দিব। আর মামুন যেটা বলছি, দুইটা দুইটা একসাথে কখনো এরকম হবে না। আর হবে কিভাবে? এখানে তো x এবং y এর মধ্যে যেটা স্মলেস্ট সেটাই নিতে হবে, তখন তার হ্যাঁ, দুইটা লাগবে না। তখন আর দুইটা লাগবেও না। এটা ব্যাকওয়ার্ডিং টু ম্যাডাম। সেটাই কারণ হলো আম, এই হিসাবে তো দুইটা লাগতেছে না, কিন্তু আমি যেটা বললাম ওই হিসাব যদি হইতো তাহলে দুইটা লাগতো। হ্যাঁ, আচ্ছা ওইটা পরীক্ষা আসবে না, যদি আসে এটা, আচ্ছা এটা আমি একটু তাও স্পেসিফাই হয়ে নিব নে। আর এরকম আসার সম্ভাবনা নাই, কারণ দুইটা একসাথে একসাথে হবে বলে আমার মনে হয়। আচ্ছা শোন, এক হলে দুইটারই দিয়ে দিস, এক্স ওয়াই দুইটারই দিয়ে দিস, যদি এরকম দুইটারই ফ্র্যাকশনাল আসে। যদিও আসবে না কখনো, এটা শিওর, কারণ দুইটা ফ্র্যাকশনাল হলে হইতে পারে, আইডি দুইটা, নাম্বার ধরে ধরে দেয়, কোনোভাবে হয়ে যেতে পারে। না না, কোনোভাবেই হবে না, কারণ দুইটা ফ্র্যাকশনাল যখন দিবে তখন এই ভ্যালু গুলা মিলবো না পরে গিয়া। যাই হোক, আচ্ছা এবার এম এর মান একের থেকে বেশি। আসলে এই ডালের কাজটা কি, আসলে আমি এটা এখনো নিজেই ধরতে পারি নাই, সত্যি কথা যেটা। আমার তো এটাই স্পেসিফাইড কোনো অ্যান্সার পেলাম না, কারণ সবগুলোতে একই হ্যাঁ ঢালের, আচ্ছা এই শোন, স্টেপে কোনো চেঞ্জ নাই, ইনক্রিমেন্টে ঢালের কাজ মানে এম এর ভ্যালুর কথা বলতেছিস না? হ্যাঁ হ্যাঁ এম এর ভ্যালুর এখানে ওই যে 3টা হ্যাঁ। না 4টা কন্ডিশন দেখতেছি এখানে, সেই কন্ডিশন থেকে খালি সূত্র বের করার জন্য তোর কাজে লাগছে, এছাড়া তো আর কোনো কিছু দেখি না। আর সূত্র তো সবগুলো সেমই। না না না, সেম না। আমাদের যেটা করাইছে আর কি সেটার কথা বলতেছি, যে x1 ইকুয়াল টু x নট প্লাস 1, এটা হলো যদি মানে m এর ভ্যালু 0 থেকে বড় হয়, 1 থেকে ছোট অথবা সমান হয়। বুঝি নাই কথাটা। মানে যদি ধর যে m এর ভ্যালু 1 থেকে ছোট অথবা 0 থেকে বড় এর মধ্যে থাকে, তাহলে তোর হুম, x1 ইকুয়াল টু x নট প্লাস 1, y1 ইকুয়াল টু y নট প্লাস m। এটা মনে হয় তুই ব্রিজেনহামের কথা বলতেছিস মনে হইতেছে। না তারা, এটা তুই ভালো করে ডিডিএ। দিয়ে শিওর। দাঁড়া, আমি তোরে একটা ছবি পাঠাই দিছি, দেখ তো তুই এটার কথাই বলছিস নাকি। আচ্ছা তুই ছবি পাঠা, আমি তাহলে আমার একটু স্লাইড থেকে একটু দেখে নিই আর তারা। আমি কাজ লাগাইলাম কিনা দাঁড়া দেখি। আচ্ছা দেখ, তুইও দেখ, আমিও একটু স্লাইডটা একটু ক্লিয়ারিফাই করে নিই। এক্স প্লট ওয়াই প্লট ঠিকই তো আছে। হ্যাঁ, দাঁড়া। আচ্ছা যাই হোক, তাও আমি আবার করবো, ওই রাতে যখন যাই হোক, করি সবগুলো দিয়ে দেবো, তুই দে একটু দে, তুই দে। হুম,
আমি আমি কি গ্রুপে দিব, ইউ এর গ্রুপে দিব নাকি? ইচ্ছা তোর। যেখানে একজনের ক্লিয়ার হলো, পরে পরে দেখা যাবে, আগে বুঝতে নেই। আচ্ছা, মানে আমগো ম্যাডাম ওইভাবে করায় নাই আর কি, শৈবাল বুঝছস? দিছিস? আহ, হ্যাঁ দাঁড়া দিচ্ছি, ছবি তুললাম। রাজ ভাই মনে হয় ঘুমায় গেছে। গ্রুপে গ্রুপে দিছি, দেখ কিউ সেকশনে। খাবি রে বিরিয়ানি খাবি? আমি মনে আবার কিসের ছবি দিল যা। ও এই ডাইমেনশন পারি না, 2D ডাইমেনশন পারি না, দেখো এলাপ নেই। না পারার কিছু নাই, 2D ডাইমেনশন তো দেখলাম ইজি আছে, কারণ এটা হচ্ছে তোর ওই তোর গ্রাফের। ওকে তাহলে তুই হচ্ছে শোন, তুই আমাদেরকে বুঝাই দিস না তাহলে ওই। বুঝানি কিছু না, ওই ল তো দেখলাম একই বিষয়টা, বুঝ। এটা হচ্ছে তুই গ্রাফে তুই তোর মনে করো যে ইচ্ছা মতো তুই ভ্যালু বসায় নিবি, বুঝছ নাই? আচ্ছা এই শৈবাল কই দিছে কইলো? আরে আমি কার্ডটা দেখতেছি তো। আরে ইউ সেকশনে দেখ। ওই কই সেকশন ইউতে আমার এনে তাই নাই। ওই দেখ নোটিফিকেশন অন হয়ে রয়েছে যেটা দেখলাম। কই দিছস? এটা কি ফেসবুক গ্রুপ কোনো নাকি? এ না, আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে না, সেকশন নিউ, ওইটা দেশে দেখ আমাদের মেসেঞ্জার গ্রুপ। কে তোর আমার ডিসপ্লে দেখোস না? আরে না, ওইটা না, আরেকটা আছে, তুই কি মেসেঞ্জারে যা, মেসেঞ্জারে যা। আমি ওসব গ্রুপে টুপে নাই, কত গ্রুপ থেকে লিভ নিছি কইতে পারি এডি। আচ্ছা দাঁড়া, আমি ফরওয়ার্ড করতেছি, ওয়েট। আচ্ছা বলছে শৈবাল দিছে, পাইছি, সাইমনও দিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শৈবাল হ্যাঁ ওই বল। ব্যাপারটা আসলে তেমন কি বলে এটারে, আমার কাছে অত ফ্রুটফুল মনে হইলো না, কারণ আমরা চেঞ্জ করি কি, এই যে এখানে দেখ। না, এটা হলো যে কোনো একটা সূত্র এখানে যাবে। এ ভাই আমগর, শোন শোন, আমগর ম্যাডাম এত কিছু বুঝে না, বাদ দে তো, এটা দিয়ে মাথা নষ্ট করিস না। না সেটাই আমগো ম্যাডাম কইছে খালি জাস্ট তোমার মান যেটা মনে আমার হয় এটা হোক গিয়া, ঠিক আছে। এটা আগা 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 সামনের দিকে আগা বেটা। না তবে এখানে একটা ব্যাপার আছে যে আসলে এম এর মানটা তাহলে যদি নাই লাগে তাহলে আমরা এম এর মান কেন বের করছি, সেটা একটা ব্যাপার আছে না। আমি যেটা বুঝতেছি যে x1 আর y1 এর ভ্যালু যদি কোনো সময় বের করতে হয়, তখন পদ্ধতি ব্যবহার তখন করতে কাজে হবে। লাগবে। মানে স্টার্টিং পয়েন্টটা যদি বলে না দেওয়া- স্টার্টিং পয়েন্ট starting না। point যদি বলে না দেওয়া থাকে, x2 এর ভ্যালু দেওয়া থাকে এবং x1 স্টার্টিং পয়েন্ট হবে না, আর x2 হবে এন্ড পয়েন্ট। কোনো সময় যদি আমার পয়েন্ট x1 যদি বলে না দেওয়া থাকে, তখন এই পদ্ধতিতে আমাদের x1 বের করে নিতে হবে। আর তখন ডেল x আর ডেল আচ্ছা y এর মান দেওয়া থাকবে এবং x2 এবং y2 এর মানও দেওয়া থাকবে, কিন্তু x1 আর y1 এর মান দেওয়া থাকবে না। তখন এই পদ্ধতিতে আমাদের বলছে বের করতে হবে, তাছাড়া আমি দেখতেছি যে m এর ভ্যালু প্রয়োজন না। হাই এটাই, মানে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এর মান বের করার কোনো জন্য। এরকম যদি সিচুয়েশন হয়, ধর এই যে রুল আছে, এই রুলস দিয়ে তোরা করে দিতে পারবি। এরকম যদি কোনো আর সিচুয়েশন আসে, তো আমাদের এতটা টেন্স হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ তবে ব্যাপারটা হচ্ছে কি ম্যাডামের যে এটা যে করে দিলাম, মানে ওনাদের সমস্যা হচ্ছে আমরা যেই কাজটা করছি এটা আসলে আমাদেরটা হয়েছে কিনা সেটাও বুঝাইতে পারলাম না, যদিও হয়েছে আইনো, বাট তাও চেক করে দেওয়া দরকার ছিল। প্রত্যেকটা টিচারে কোনো কুইজের খাতাই তো দেয় না এবার।
তুই 13 পাইছিস একটা, আমি 14 পাইছি একটা, এক বেশি। না ওইটা তো এমসিকিউ ছিল, ওইটা তো আলাদা ব্যাপার। আচ্ছা, সো জিডিএ মোটামুটি শেষ। ওই এমনি নর্মাল ভাবে করে দিলে হবে, এত প্যারা দিবেন আশা করা যায়। শৈবাল গো ব্যাপার জানি না। এটা যায় যে সহজ দিবে, কিন্তু আবার আমাদের ম্যাম কোশ্চেন না করলে একটু ঝামেলা আছে। আচ্ছা ওইটা রাতে আবার এটা একটা করলে রাতে করবে। শুনছি আর কি, রাতে আবার আরেকটা ইয়া করবো না, সমস্যা নেই। ভাই আগায় যা আগায় যা। আচ্ছা ঠিক আছে। এবার দেখ আমরা ব্রেজেনগাম অ্যালগরিদম সম্পর্কে আলোচনা করবো। ব্রেজেনগাম অ্যালগরিদমের মধ্যে হচ্ছে ব্রেজেনগাম অ্যালগরিদম, আমাদের যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনের মধ্যে বলছিল ডেল এক্স এর মান 9, ডেল ওয়াই এর মান 6, এক্স নট এর মান 93, ওয়াই নট এর মান হচ্ছে 83। আর এটার জন্য এই সূত্রগুলা ফিক্স সূত্র, এক্স ওয়ান এর সূত্র আর ওয়াই ওয়ান এর সূত্রগুলা ফিক্স। তারপর এখান থেকে ডেল এক্স যে দেওয়া ছিল, এক্স নট এর মান দেওয়া ছিল, এক্স ওয়ান এর মান আমরা বের করে নিয়েছিলাম, এখান থেকে ওয়াই ওয়ান এর মানও বের করে নিয়েছি, জাস্ট ফর্মুলা দিয়া পি এর মান বের করছি, তাও ফর্মুলা দিয়া। এই পর্যন্ত এই 3 লেখা আছে, এই পর্যন্ত সব ফর্মুলা। তোরা একটু দেখে নে, তারপরে আমি বুঝাইতেছি। আচ্ছা, পি মানে হলো, ও আচ্ছা ওটা লাগছে, হিসাবের জন্য লাগছে, বুঝতে পারছি। হিসাবের জন্য লাগছে, হ্যাঁ। 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স, না কত হইছে এটা, না 2 ডেল ওয়াই না দাঁড়া, ও সরি 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স মেবি। হ্যাঁ দাঁড়া, আমি এটা একটু ইয়ে করতেছি। সূত্রটা নিয়ে এটা কনফিউশনে পড়লাম তো। না দাঁড়া, আমি এটা সলভ করে দিচ্ছি তো কনফিউশনটা। 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স, এটা কেমনে, পি এর সূত্র এটা, না ওই যে, ব্রিজেনহাম, এটা ব্রিজেনহাম ভাই। হ্যাঁ বিধান আমি বাইর করছি। ঠিক আছে, প্যাচটা এখানে লাগাইছিলাম। তাই আচ্ছা, যদি প্যাচ না লাগে থাকে তাহলে আমি একটা জিনিস দেখাই এবার। আচ্ছা, আজান দিতেছে, আজানটা শেষ হোক তারপর শুরু করি।
আচ্ছা শুরু করি আবার। আসছ তো? ইয়েস ইয়েস। ওকে। তো মাইক্রোফোন বন্ধ কর, মাইক্রোফোন বন্ধ কর। ঠিক আছে, তো আমরা এখান থেকে x1 আর y1 এর মানটা বের করছি। তো x1 এর মানটা কিভাবে বের করছি? x1 ইকুয়াল টু হচ্ছে del x প্লাস x নট। তো del x এর মান আমরা আগেই বলছি, del x এর মান দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে 9, আর x নট এর মান দেওয়া থাকবে কোশ্চেনে। সো এটা মিলে 102 হইছে x1 এর মান, আর y1 এর মান হচ্ছে 89। তো আমরা এটা বের করতে কিভাবে বের করব? আমি সাথে টেবিলটা দেখাই, টেবিলটা দেখ তাহলে একটু খুব সহজে বুঝতে পারবি। তিনটা জিনিসের মান দেওয়া আছে। আচ্ছা, এক্স ওয়াই পি। তো পি এর মানটা আমরা বের করছি কিভাবে? এই ফর্মুলা দিয়ে। তো পি এর মান পাইছি কত? 3। এবার পি এর জন্য দুইটা কন্ডিশন আছে। সেই দুইটা কন্ডিশন কি কি? যদি পি 0 থেকে ছোট হয় তাহলে এক কন্ডিশন, আর এছাড়া 0 বড় বা 0 থেকে ছোট হইলে মানে মাইনাসের মান আসলে একরকম, আর যদি 0 বা তার বেশি হয় তার জন্য হচ্ছে আরেকটা কন্ডিশন। আমি দুইটা কন্ডিশন সম্পর্কে একটু পরে আলোচনা করি, তাহলে লিখি প্রথমে এক্স এর মান দেওয়া হবে ইনিশিয়ালি এক্স নট এর মান যেটা দেওয়া আছে। তো এক্স এর মান দেওয়া আছে 93, ওয়াই এর মান দেওয়া ছিল 83। এবার পি এর মান হচ্ছে 3। 3 হচ্ছে কি 0 থেকে বড়। তো পি এর মান যদি 0 থেকে বড় হয়, দেখ প্রথম কন্ডিশন পি 0 থেকে ছোট হইলে এটা, তাহলে কোন প্রথম ইফ কন্ডিশনে যাবে নাকি এলস কন্ডিশনে যাবে? রাজ বলবে আমাদেরকে এটা। রাজ মরে গেছে। আমার পি এর মান বর্তমানে আছে হচ্ছে 3। হ্যাঁ হ্যাঁ, এই টেবিলে দেখ পি এর হ্যাঁ মান 3 আছে। তাহলে এ কোন কন্ডিশনে যাবে? তারা ইফ কন্ডিশনে যাবে পিটা নাকি এলস কন্ডিশনে যাবে? এলসে যাবে এলসে। এলসে, রাইট। এলসে গেলে কি হবে? গুড, পি ভেরি ইকুয়াল টু গুড। পি প্লাস, হইছে ফালতু কথা বাদ দে। পি ইকুয়াল টু পি প্লাস 2 del y মাইনাস 2 del x। তো এই জায়গায় মান বসাবো, পি ইকুয়াল টু পি, পি এর মান হচ্ছে 3। তাহলে ক্যালকুলেশন যদি করি এরকম হয়, পি এর মান লেটেস্ট মানটা কিরকম হবে? পি ইকুয়াল টু পি এর মান হচ্ছে 3 প্লাস 2 del y। del y এর মান কত দেওয়া আছে? del y এর মান আছে হচ্ছে 9। তাহলে 9 এর সাথে 2 গুণ করলে হবে 18 মাইনাস 2 del x মাইনাস ডেল এর মান 6। তাহলে 12 মাইনাস del x এর মান হচ্ছে 9, তাহলে 9 এখানে 18। 18 টোটাল ক্যালকুলেশন করলে কত হয়? -3 হয়। -3। তো তো পি এর লেটেস্ট মানটা হচ্ছে মাইনাস, ডেল এক্স এর মান তো 9, তুই 18 দিলি কেন? ওই যে 2 2 আছে না সাথে, 2 del x। 2 আছে নাকি সূত্রে? কই 2 ডেল? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তো পি এর লেটেস্ট মানটা হচ্ছে -3। এবার তারপরে আরেকটা কথা বলছে, সেটা বলছে y প্লাস প্লাস। আচ্ছা আরেকটা ব্যাপার বলে রাখি, x এর মানটা সবসময় এক এক করে বাড়তে থাকবে, x এর মানে কোনো ঝামেলা নাই। তাহলে প্রথমটা 93, পরেরটা হবে 94, এরপরটা 95, তারপরটা হচ্ছে 96, 97, 98। আচ্ছা, এই একটা কোশ্চেন আছে। হ্যাঁ এই আমি শোন, হ্যাঁ বল। তোর এই বক্সের উপরে এই যে বাম সাইডে এই যে মানে পিডিএফ এর যে বক্স, হ্যাঁ বক্সের উপরে দেখ পি ইকুয়াল টু কি লেখা আছে? 2 del y মাইনাস del x। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইটা কিসের? আর এই যে এইখানে যে ইফ এর একটা কন্ডিশন দেয়া। আমি বলি শোন, এই বক্সের না না না, ঠিক আছে। বক্সের লেখাটা ছাড়া পি এর মান বের করার সময় প্রথমটা লাগবে। আমি তোরে শোন বলি, আচ্ছা, এই জায়গায় যা আছে সবই ফর্মুলা, শুধুমাত্র বক্সটা বুঝানোর আছে। আমি শুধু তাই বক্সটাইকে বুঝাইতেছি, আর সবই ও ফর্মুলা। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওকে। তো এক্স এর মানটা কিন্তু 99 পর্যন্ত না, এই 102 পর্যন্ত যাবে, যত পর্যন্ত বাসি তত পর্যন্তই যাবি। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে যাবে, এক্স এর মানটা আস্তে আস্তে বাড়তি থাকবে, সমস্যা নেই, এটা হয়ে যাবে, প্রবলেম নেই। তাহলে এবার দেখ, পি এর মানটা পাওয়ার পরে কি ওয়াই প্লাস প্লাস, তার মানে ওয়াই এর মান এক করে বাড়বে। তাহলে ওয়াই এর মান এখন আছে 83, এক বাড়ার পরে কত হয়েছে? 84 হয়ে গেছে। বুঝতে পারছি না বুঝি নাই? এটাই ক্রুশিয়াল এই জায়গার। আমার একটা কোশ্চেন আছে। তুই পরে কোশ্চেন করো, অগরে বুঝতে লোক, তারপরে উত্তর দিচ্ছি। তাহলে সবাই বুঝছস? মামুন কয়। আমি বলতেছি যখন পি এর মান হ্যাঁ 0 থেকে কি বড় হবে তখন হলো এলসে যাবে, তাই তো? আমার সহজ ব্যাপার, যখন নেগেটিভ মান পাবো তখন ইফে যাবে। আর পজিটিভ মান পেলে এলসে যাবে। এখন আমার কথা else এ হলো যাবে। যে ইফে যদি
থাকে তখনও কি এক্স এর মান ইনক্রিমেন্ট হবে এক এক করে, এক্স এর মান আর ফিক্স, ওয়াই এর মানও কি সবসময় ইনক্রিমেন্ট হবে এক্স এর মান প্রত্যেকবারই বাড়বে, ওয়াই এর মান বাড়বে না। শুধু এক্স এর মানটা দেখ, আমি এই জন্য এক্স এর মানটা কিন্তু আগে দিয়ে দিছি। তো এইভাবে এক্স এর মান 102 পর্যন্ত দিতে হইব, যেহেতু আমার 102 পর্যন্ত এক্স এর মান আছে। তার মানে ইফ এ যাক অথবা এলস এ যাক আমার এক্স এর মান সবসময় এক এক করে বাড়বে। হ্যাঁ, এক্স এর মান সবসময় এক এক করে বাড়বে। কিন্তু যদি ইফ এ থাকে, কিন্তু ইফ এ যদি থাকে অর্থাৎ পি এর মান যদি নেগেটিভ হয় তার মানে ওয়াই এর মান ইনক্রিমেন্ট হবে না। হ্যাঁ, এই যে এটা আসতেছে এখন, এটাই আসতেছে এখন দেখ। তো এক্স এর ভ্যালু নিয়ে আমি আর চিন্তা করলাম না, এক্স এর ভ্যালুটা আমি সরাই দিলাম। এবার দেখ পি এর মান, লেটেস্ট পি এক্স এর এর মান, ভ্যালুতে তো ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ এবার লেটেস্ট পি এর মান হচ্ছে, আমরা সবসময় পি এর মান দুইটা দুইটা গড় বাড়াবো, নিচের দিকে যাবো। পি এর মান এখন বর্তমানে -3, -3 অবশ্যই ইফ কন্ডিশনে যাবে। ইফ কন্ডিশনে গেলে কি হয়, পি এর মান বাড়বে। পি এর মান কিভাবে বাড়বে, পি ইকুয়াল টু, আমরা এই কন্ডিশন দেই, পি ইকুয়াল টু পি প্লাস, তাহলে পি এর মান হবে পি ইকুয়াল টু পি, পি এর বর্তমান মান হচ্ছে -3 প্লাস প্লাস 2 ইনটু ডেল ওয়াই, তাহলে ডেল ওয়াই এর মান হচ্ছে 6, 2 ইনটু ডেল ওয়াই মানে হচ্ছে 12, তাহলে এটার মান করলে কত হয়, 9 হয়। এবার পি এর মান হচ্ছে, বর্তমান মানটা হচ্ছে 9। এবার পি এর মান -3 কিভাবে হইলো রে? -3 উপরেরটা দেখ, পি এর মান সেকেন্ড নাম্বারে দেখ, সেকেন্ড কল এই রোতে দেখ। এই জন্যই মেসেঞ্জার অন করতে চাই না, কেডা ফোন দিতেছে এই অজবেলায়। পি এ প্রথম পি এর মান 3, প্রথম পি এর মান 3, পরের পি এর মান -3। সো আচ্ছা -3 দিয়ে আমরা পরের আচ্ছা বাদ দে, দাঁড়া, আমি রাতেরে বুঝাচ্ছি, দেখ রাজ, পি ইকুয়াল টু সূত্র কি, এই যে আমরা এলস কন্ডিশনে গেছি, এই পর্যন্ত বুঝছিলি তুই? আগেরটা বুঝছি। তাহলে পি এর হ্যাঁ মান এলস কন্ডিশনে গেলে পি ইকুয়াল টু পি প্লাস 2y, তার মানে পি ইকুয়াল টু পি এর মান আগে ছিল 3 প্লাস 2 ডেল ওয়াই মানে 2 ইনটু 6, তারপরে আরো স্পেসিফাই করে দিতেছি। হ্যাঁ এবার বুঝছিস কিনা? হ্যাঁ বুঝছি, এটা তো ওই যে পি জিরো থেকে বড় হইছে, হ্যাঁ, এই জন্য ওই নিচেটা ইলস এর এলস কন্ডিশনটা নিছি। কন্ডিশনে গেছে। এবার পি এর মান কত হয়ে গেছে, -3 হইছে না? -3টা কিভাবে বের করলাম, এটা আর কি 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। এই যে এই ফর্মুলাটা সেকেন্ড দিয়ে, এই ফর্মুলাটা, মাউসের কার্সারটা দেখ, এলস কন্ডিশনটা দেখ। হ্যাঁ এলস কন্ডিশনে হ্যাঁ গেছে না, এই জন্য পি এর এলস কন্ডিশন কি, পি ইকুয়াল টু এটাই, যেটাই তো, এটা থেকে পি এর মানটা চেঞ্জ হয়ে গেল, এখন 3 হইলো না? বুঝিস নাই? বুঝছি তো, -3 পরের লাইনে এবার পালি কেমনে তাই করছি। পরের লাইনে কই পি এর, তুই আসলে কি কইতেছিস আমি বুঝতেছি না। আচ্ছা দেখ, এই পর্যন্ত তো ক্লিয়ার প্রথম লাইনটা। আমি হ্যাঁ, আমি বুঝাই clear। দিচ্ছি তাহলে। আচ্ছা আমি বুঝাচ্ছি, দাঁড়া। শোন রাজ, তুই এই পর্যন্ত ক্লিয়ার আছিস রাজ? আমি মামুন, ক্লিয়ার ওই তোর পর্যন্ত। তোর কথা বাইজে বাইজে আসে, তোর কথা বুঝবে না, পুরা কথা বুঝা যায় না তোর। ওকে দেখ, পি ইকুয়াল টু এখন কত, 3 হলে কোন কন্ডিশন, ইফ না এলস, সেটা আগে আমারে বল। আচ্ছা ঠিক আছে তুই ক্লিয়ার কর। P3 হইলে যে এলস এ দিছিস 0 থেকে বড়, তাই। ওকে, তো 0 থেকে বড় যদি হয় তাহলে সূত্রটা কি আমারে বল। P প্লাস 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স। 2 del y minus 2 2 ডেল এক্স। del x minus 2 x। আচ্ছা আমি x ই লিখলাম, del লিখলাম না। ওকে, এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ পরের লাইনের মধ্যে মান বসাইছি, বুঝছস? এক বুঝছিস কিনা এই লাইনটা? বুঝছিস? 3 ইন প্লাস, আচ্ছা আচ্ছা বুঝছি। এবার পরের লাইনে -3 হইছে, এটা বুঝছস? হুম ক্যালকুলেশন করার পরে আর কি। ওকে, হ্যাঁ এবার এই ঘরে x এর মান তো অলরেডি বাড়বে এক এক করে, 102 পর্যন্ত যাইবো, এটা তো আমি বলেই দিছি। ঠিক আছে, 99, 100, 102 পাবে। এবার y এর মান কিভাবে পারবো পরে দেখতেছি। এবার p, সবসময় আমরা p আগে বাড়াবো। p বাড়াইলে p এর উপর ডিপেন্ড করে আমরা পরের ঘরের কাজ করব। এই p এর উপর ডিপেন্ড করে আমরা এই ঘরের কাজ করব, আবার এই ঘরের p এর উপর ডিপেন্ড করে এই ঘরের করব, এইভাবে। এবার p এর লেটেস্ট মানটা কত পাইছি আমরা এখন? -3।
তাহলে এই পি এর ঘরে এবার আমরা -3 বসাই দিছি। বুঝাইতে পারছি? তারপরে কর। ওকে, আমি এক্স যেহেতু এক এক করে বাড়বো, তো এক্স নিয়ে আর মাথা মানে ঘাটায় লাভ নাই। আমি এই দুইটা নিয়ে কাজ করি। ওকে, এবার এবার পি এর মান -3 কোন কন্ডিশনে যাবে শৈবাল? -3 এ হলে এটা হলো ইসের চেয়ে ছোট, মানে তোর 0 থেকে ছোট, তাহলে তোর ইসে যাবে, ইফে যাবে। ইফে যাবে। ইফের সূত্র কি? p = p + 2y। আর p = p + 2y, p এর মান হচ্ছে বর্তমানে -3 প্লাস 2 * del y, 2 * del y, 2 * del y এর মান হচ্ছে 6, তার মানে হচ্ছে 6 ইকুয়াল টু -3 প্লাস 12 ইকুয়াল টু হচ্ছে 9। এটা কে বুঝছ না আমারে কো? সবাই বুঝছে। বাহ, বুঝলে তো হইছে। আচ্ছা, তো আরেকটা জিনিস, আচ্ছা আরেকটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আচ্ছা যখন পি এর মানটা বসাইছিলাম না, কোন ঘরে বসাইছিলাম আমরা? এই যে এই ঘরে বসাইছিলাম না আগে, এই যে -3টা যখন পাইছি এই সূত্রের মধ্যে বসাইছি না? বসানোর পরে আমরা এই এক্স আর ওয়াই এর ভ্যালু কিন্তু আপডেট করি নাই। এক্স এর ভ্যালু করছি 93 থেকে 94 হয়েছে। এবার ওয়াই এর ভ্যালুটা কি করতে হবে? দেখ, এক্স এর পর আরেকটা কথা বলছে, ওয়াই প্লাস প্লাস, তার মানে এক করে এক বাইরে গেল। তো এই ঘরের কাজ শেষ। এবার হচ্ছে এই পি এর কাজ আবার, মানে পি ওয়াই এক্স সবই বাড়াবো। এবার পি এর মান কত হয়ে গেছে? 3 থেকে -3 বসাইছি, পরে আমরা পাইছি এখন কত পাইছি? 9। এবার দেখবো আমরা 9 কোন কন্ডিশনে যাবে, মানে ওয়াই আমরা এক্স এর মান বাড়াবো, আর এই ঘরের ওয়াই এর জন্য এই ঘরে, মানে এই ঘরের পি এর জন্য এই ঘরের ওয়াই হবে। সেম ভাবে এই -3 এর জন্য এটা পাইছি। হ্যাঁ, আচ্ছা, এবার 9 আবার এলস এর ঘরে চলে যাবে, এভাবে পরপর করতে থাকতে। হ্যাঁ 9 আবার এলস এর ঘরে যাবে, এক্স এর ঘরে গেলে কত হবে? দেখ, এই কন্ডিশনে বসাবো। এই কন্ডিশনে বসালে ইয়ার মানটা পাই হচ্ছে, আচ্ছা আগে ওয়াই 3 হবে, এটা বসালে 3 হয়। সেম ভাবে এই যখন 9 থাকে তখন কি হয়? আবার কন্ডিশনটা কি? ওয়াই প্লাস প্লাস না? তাহলে ওয়াই এর মান আরেক করে বাড়বে। তোরা মনে হয় কিছু একটা ভুল কইছস। 9 হওয়ার পরে ওয়াই প্লাস প্লাস কি আছে? তুই তো এই যে কি -3 এর জন্য আবার y এর মান বাড়বো -3 এর জন্য এই আমি তো y এর 3 -3 তে আছি ভ্যালু হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ওই আগে পরে প্যাচ লাগাই লেছি। ও আচ্ছা, আমি আচ্ছা আবার আচ্ছা, মানে হচ্ছে ইলস এর ঘরে যদি যায় তাহলে ওয়াই প্লাস প্লাস হবে, আর যদি ইফ এর ঘরে যায় তাহলে ওয়াই আগেরটাই থাকবে। আচ্ছা আমি আবার একটু মারো। repeat করি। এবার আমি আর y এর ভ্যালু চেঞ্জ হবে। আচ্ছা শোন, আমি আর এবার আর ভাঙ্গা বুঝাইতেছি না, ভাঙ্গা বুঝাইতে গিয়ে প্যাচ লাগছে আর কি। এনিওয়ে দেখ, পি এর মান 3 আছে, পি এর মান 3 মানে হচ্ছে গিয়া এলস এর কন্ডিশনে যাবে। এলস এর কন্ডিশনে যাওয়া মানে কি? ওয়াই এর মান এক এক করে বাড়া। ও এলস এর কন্ডিশনে যাওয়া মানে হচ্ছে পি ইকুয়াল টু এটা, তো পি ইকুয়াল টু এটা করলে পি এর মান হয় হচ্ছে -3 বসাইলাম। এবং এরপরে বলছি কি ওয়াই প্লাস প্লাস, তাহলে ওয়াই প্লাস প্লাস করে 83 থেকে হয়ে গেছে 84। এবার আবার পি এর ঘরে আসি, এবার পি এর মান হচ্ছে -3। এই মাইক্রোফোন অফ কর কাজ জানি। ওকে, এবারে পি এর মান হচ্ছে -3। -3 মানে হচ্ছে ইফ এর কোডে যাবে। ইফ এর ঘরে গেলে পি ইকুয়াল টু পি প্লাস 2 কি হয় এটা বসাই, এই মানটা যদি বসাই তাহলে পি এর মান হচ্ছে হয় 9। এবার তারপরে কি ওয়াই এর মান কোনো বাড়ে নাই, তার মানে ওয়াই এর মান আগে যেটা ছিল সেটাই আছে। এবার পি এর মান হচ্ছে 9। 9 মানে হচ্ছে এলস কন্ডিশনে যাবে। এলস কন্ডিশনে গেলে পি এর মান হয়ে 9 বসাইলে হয় হচ্ছে আবার 9 বসাইলে আবার 3 হয়। মানটা বসাই দেখবি 3 হইলে তখন এলস এর পরে কি আছে? পি এর পরে আবার ওয়াই প্লাস প্লাস, তাহলে 84 থেকে বাইরা 185 হয়েছে। এবার পি এর মান হচ্ছে 3। 3 হওয়ার পরে এলস কন্ডিশনে যাবে। এলস কন্ডিশনে গিয়ে আমি বসাবো, বসাইলে পি এর মান পাইবো -3। এলস কন্ডিশনে আর কি আছে? ওয়াই প্লাস প্লাস। তো ওয়াই প্লাস প্লাস মানে 85 জায়গায় 86 হয়ে যাবে। তো এরকম ভাবে চলতেই থাকবে, চলতে চলতে যতক্ষণ পর্যন্ত এক্স এর মান 102 পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা, এই যে এক্স এর মান যখন 102 এ গেছে তখন দেখবো অটোমেটিক্যালি ওয়াই এর মান 89 হয়ে যাবেই। মানে এক্স ওয়ান এর মান যখন মিলবে, এক্স ওয়ান এর মান 102 হইলে ওয়াই ওয়ান এর মান 89 হবে। যদি না হয় তাহলে বুঝবি যে তোদের কোথাও ভুল গেছে। আশা করি বুঝতে পারছিস। বুঝছি। মঞ্জুরুল মুরসালিন, ইয়েস, বুঝছি। মামুন ভাই, সাইমন ভাই,
খেপা পাগলা বুঝছিস? ওকে, ব্রিজের আমার নাম তো অ্যালগরিদমের জন্য হাস্যকর হ্যাঁ বিষয় লেগে মারুফে এটা সলভ করে আমারে দিছিল, পরে যে গুইন্না গুইন্না খালি বয়া দিছিলাম, এমনি হয়ে গেছে। 1 মিনিট লাগে না। হয় 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 আমার মনে আছে, তোর মনে না থাকলেও এলাই কিছু কইতেছি দেখতে যাই। ওকে, এনিওয়ে দেখ, প্রথম যে ইয়াটা আছে এটার মধ্যে ম্যাডাম হচ্ছে এই যে ডালের জন্য একের বেশি কম সমান হইলে কি হইব এটা দুইটা বুঝাইছে আর কি। এগুলো পরীক্ষা আসবে না আই গেস, আর যদি আইও এখান থেকে দেখে দেখে দিয়ে দিব আমরা। আচ্ছা, ম্যাডাম একটা এক্সাম্পল করাইছিল, সেই এক্সাম্পলটা দেখি আমরা। বলছে কি, লাইন গ্রাম করতে বলছে 1 1 থেকে 8 5 পর্যন্ত। মেইনলি এক্সামে এইরকম ভাবে অঙ্ক আসে, এত ছোট, ঠিক আছে? তো এই অঙ্কটা আশা করি তোরা বুঝবি। তো আমি একটু জুম কমাই দিছি, নিজ দায়িত্বে একটু দেখালো। এখানে ডেলের মানটা আগে বের করে নিতে হইছে। ওইটুকু তো বুঝছি, এটাও বুঝছি। 2 dy - dx এটাও বুঝলাম। ব্যাপার হচ্ছে এখানে x1 x2 বা x0 x1 যেটা বলছ না কেন, যেমন এখানে আমি দুইটা পার্থক্যটা বুঝাই। পার্থক্যটা দুইটার মধ্যে কিছুই না। এখানে যেমন x1, এই যে x নট এর মান দেওয়া ছিল, x1 আমরা বের করে নিছি, ঠিক আছে? আর ডেল x এর মান দেওয়া ছিল। আর এটার মধ্যে ডেল এক্স আর ডেল ওয়াই এর মান দেওয়া নাই, কিন্তু x1 আর x নট এর মান দেওয়া আছে। x নট 1, x1 8, y নট 1, y1 হচ্ছে 5। আর এখানে ডেল এক্স আর ডেল ওয়াই এর মান দেওয়া নাই, ডেল এক্স আর ডেল ওয়াই এর মানটা আমরা বের করে নিছি। That's it, আর কিছুই না। পরের টুকু হুবহু এক। পরেরটুকু হুবহু এক, এক্স্যাক্টলি। হুম আচ্ছা মারুফ, হ্যাঁ, আমার ফোনে চার্জ নাই, তাহলে আমি যাই, ভিডিও রেকর্ড করে ড্রাইভে আপলোড দিয়ে দিস পরে। আর একটা জিনিস আছে, দেখা যায় এটা। দূর হ দূর হ দূর ফোন বন্ধ হয়ে যাবো। তাইলে মারা খা, কারণ এটা ইম্পর্টেন্ট জিনিস আছে, পরে কইতে পারবি না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, কইতে থাক। ওকে, আমি আমি মিড পয়েন্টে গেলাম এবার, যেহেতু ওর হাতে সময় কম কইতেছে। তো আমি মিড পয়েন্টে যাই। এই মিড পয়েন্টে এনে অনেক বালসাল ফর্মুলা টর্মুলা আছে। এই ফর্মুলা টর্মুলা যাইলাম না, আমি মেইন ফর্মুলাটা দেখাই। আমরা এই ফর্মুলাটা দেখ, পি নট ইকুয়াল টু 5/4 মাইনাস আর, খাতায় লিখে রাখ, কাজে লাগবে একটু পরে এটা। এবার দেখ, 5/4 মানে কত? 1.2 না? তার মানে ব্যাপারটা হচ্ছে 1.2 মাইনাস আর, এটা হচ্ছে ফর্মুলা। যদি আমরা প্রশ্নের মধ্যে, আচ্ছা এটা মনে রাখ, 1.2 মাইনাস আর এটা হচ্ছে ফর্মুলা, মানে 5/4 মাইনাস আর, পি নটের ফর্মুলা। এটা কোথায় কাজে লাগবে সেটা একটু পরে দেখাইতেছি আমি। এটাই অনেক আজে বাজে কথা বলছে, আমি ডিরেক্টলি অঙ্কে গেলাম। বলছে কি, প্লট দ্য ফার্স্ট অক্টেন্ট অফ এ সার্কেল সেন্টার এট অরিজিন। বলছে কি, প্লট দ্য ফার্স্ট অক্টেন্ট। তো অক্টেন্টের ব্যাপার কি, যেহেতু এই কোশ্চেন এইটাকে বলে হচ্ছে মিড পয়েন্ট। মিড পয়েন্ট মানে হচ্ছে আমরা একটা সার্কেল নিয়ে কাজ করি। একটা সার্কেলকে, আচ্ছা দাঁড়া আমি একটু দেখাই। এরকম এরকম একটা সার্কেল থাকবে। এই যে সার্কেলটাকে আমরা 8টা প্লটে ভাগ করি আলাদা আলাদা। এই 8টা প্লটে ভাগ করে মূলত আমরা কাজ করি আর কি। আর এই কাজটা করার জন্যই আমরা মিড পয়েন্ট ইউজ করি। এবার পরীক্ষার মধ্যে এরকম আসতে পারে যে প্লট দ্য ফার্স্ট অক্টেন্ট অফ এ সার্কেল সেন্টার্ড এট অরিজিন। তার মানে প্রথম যে অক্টেন্টটা থাকবে সেটা অরিজিনে আছে। অরিজিন মানে হচ্ছে 0 0 পয়েন্টে আছে। এখানে অরিজিনের পরিবর্তে কোশ্চেনের মধ্যে বলে দিতে পারে 4 5। তার মানে তখন বুঝতে হইব যে 4 আর 5 এর মধ্যে আছে। আর অরিজিন মানে হচ্ছে 0 0। এই কথাটা কি বুঝছিস না বুঝিস নাই? আচ্ছা, বুঝছস। দেন হ্যাভিং রেডিয়াস Clear. 10 ইউনিট। ওকে ওকে, হ্যাভিং রেডিয়াস 10 ইউনিটস, তার মানে রেডিয়াসটা হচ্ছে 10 ইউনিট। 10 পর্যন্ত আমরা যাব। 10 পর্যন্ত কি সেটা একটু পরে বুঝাচ্ছি। দেখ, তো এটা কিন্তু জিরো না, এটা ও। ও মানে অরিজিন বুঝাচ্ছি সম্ভবত। এনিওয়ে, আমি জানি না ও মানে কি। তো ও 0 আর আর দিছে হোয়াটএভার। তো 0 থেকে 10 পর্যন্ত কিছু একটা ইউনিট আছে। তো প্রথম যেটা 0 সেটা হচ্ছে, যেহেতু মাত্র হ্যাভিং রেডিয়াস 10 ইউনিট, যেহেতু মাত্র 10 ইউনিটস এর কথা বলছে, তার মানে প্রথমটার মান 0, পরেরটার মান রেডিয়াসের মান হচ্ছে 10। যেটা আমরা এক্স নট আর ওয়াই নট ধরে নিয়েছি। প্রথম লাইনটা একদমই বোঝার দরকার নাই, দ্বিতীয় লাইন থেকে দেখ। পি নোটের মান একটু আগে আমরা শিখে আসছিলাম 5/4 মাইনাস আর। এখন এইখানে লিখছি 1 মাইনাস আর। এটার কারণ হচ্ছে এখানে যে ইউনিট
বা সেন্টার্ড অরিজিন বলছে, অরিজিন মানে 00, তার মানে এটা একটা ইন্টিজার নাম্বার, 10 ইউনিট দেওয়া আছে সেটাও একটা ইন্টিজার নাম্বার। এই জন্য আমরা 1.2 না নিয়ে শুধু 1 নিছি। যদি এখানে ফ্র্যাকশনাল নাম্বার দেওয়া থাকতো তখন আমরা 5/4 ধরে করতে হইতো। সূত্র হচ্ছে পি নট ইকুয়াল টু 1 মাইনাস আর। তো 1 মাইনাস আর এর মান হচ্ছে 10, রেডিয়াস যেটা দেওয়া থাকবে সেটা, তার মানে পি নট এর মান হচ্ছে -9। এবার পি নটের মান মাইনাস, তার মানে 0 থেকে ছোট। যেহেতু 0 থেকে ছোট পাইছি সেহেতু একটা ফর্মুলা আছে, যদি 0 থেকে বড় পাইতাম তাইলে আরেকটা ফর্মুলা হইতো। তো আমরা একটা মজার ব্যাপার হচ্ছে এটা 0 থেকে ছোট সারা জীবনই থাকবে, আমাকে পরীক্ষা আমরা যা আসবে সবই 0 থেকে ছোট পাবো, এতটুকু ধরা যায় আর কি। আর যদি বড় পাই কখনো তখন সেটার জন্য আমি রাতে আর কয়েকটা ফর্মুলা দিয়ে দিব না। এই জায়গায় লেখা আছে যদিও 0 থেকে বড় হইলে কি এখানে হবে। উল্টে গেলে তো বড় পাওয়া সম্ভব না, 1 থেকে কোনো কিছু মাইনাস দিলে তো মাইনাস আসবে। না 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 না, 1 না, এখানে মান চেঞ্জ করে দিতে পারে। এনিওয়ে, আচ্ছা আমি একটু পরে ওইটাও এক্সাম্পল করব, ঠিক আছে। এই যেমন ধরে যে এখানে যদি 0 থেকে বড় হয় তখন আবার মান চেঞ্জ হবে, 0 থেকে ছোট হইলে মান চেঞ্জ হবে। এনিওয়ে, আমাকে পরীক্ষার মধ্যে আশা করি না এরকম কিছু আসবে, আসলে আমি ফর্মুলা লিখে দিব রাতে, আর যদি না লিখি মনে করাই দিস। ওকে, যেহেতু আমি পি নট এর মান 0 থেকে ছোট পাইছি, তো পি ওয়ান এর মান বের করতে হইলে আমার কন্ডিশন হচ্ছে এটা। আচ্ছা সরি, এই জায়গায় সবগুলাই আছে, ওই উত্তর দেখতে হবে না। আর দয়া করে সবাই একটু খাতা কলম নিয়ে আবো, কারণ এই জায়গার ম্যাথে অনেক ভুল আছে, কারেকশনটা করে নিতে পারবি সাথে সাথে। সাইমন কি চলে গেছে? না, সাইমন, আছে একটু আছে খাতা কলম সেটা নিয়ে আছে। আবো, এটার ফর্মুলাতে ভুল আছে কিন্তু সাইটে। আমি খাতা কলম নিয়ে বসছি। আচ্ছা ওকে, আমি শুরু করলাম তাহলে, একটু Okay. মনোযোগ দে, খুবই ইম্পর্টেন্ট এই ব্যাপারটা। শৈবাল গেট রেডি, তুমি খাতা কলম নিয়ে বসে আমার ওকে, আমি সাথে সাথে ফর্মুলা বলবো আর সাথে সাথে অঙ্কটা করে ফেল, খুব ভালো হবে এই জন্য। দেখ, এখানে পি নোটের মান আমি পাইছি হচ্ছে -9, যেটা 0 থেকে ছোট। তাহলে পি ওয়ান এর মান হবে এই ফর্মুলা, পি ওয়ান ইকুয়াল টু পি নোট প্লাস 2x1 মানে xi প্লাস 3। তো পি নটের মান ছিল -9 প্লাস xi, xi এর মান কত? ওই যে এই যে xi এর মান মানে হচ্ছে প্রথমটা বলতে কি, দ্য প্লট অফ ফার্স্ট অক্টেন অফ এ সার্কেল সেন্টার্ড এট অরিজিন, অরিজিন মানে 0 0। এই জন্য x1 আর y1 দুইটার মানই 0 0, মানে xi y1 এর মান দুইটাই 0 0 দেওয়া হয়েছে। তো এরকম, তো 2 ইন্টু, সরি এটা করতেছিলাম, তো পি নট, 3 টা তো সূত্রের। হ্যাঁ এটা তো সূত্রই, পি নট প্লাস 2xi প্লাস 3, হ্যাঁ 3 সূত্রের। তো পি নটের মান -3 প্লাস 2 ইন্টু 0 ইকুয়াল টু 0 প্লাস 3, তাহলে -9 প্লাস 3 ইকুয়াল টু -6। সো পি ওয়ান এর মানটা আমরা এই পর্যন্ত এই হন পাইলাম হচ্ছে -6, পি নট এর মান ছিল -9, পি ওয়ান এর মান পাইছি -6। এবার যখন আমরা 0 থেকে ছোট পাবো মান, তখন আমরা এক্স এর মানটাকে চেঞ্জ করব, ওয়াই এর মানটা কনস্ট্যান্ট থাকবে। যখন 0 থেকে কম পাবো পি এর মান, পি নট এর মান, তখন আমরা শুধুমাত্র পি এর মানটা যখন 0 থেকে কম হবে তখন শুধু এক্স এর মানটা চেঞ্জ হবে, ওয়াই এর মানটা কনস্ট্যান্ট থাকবে। এবার অনেকের কোশ্চেন থাকতে পারে ওয়াই এর মানটা এখানে 10 হয়েছে কিভাবে। ওয়াই এর মানটা 10 বলতে আমরা এই জায়গার আহ, এই রেডিয়াস যেটা দেওয়া আছে রেডিয়াসটারে আমরা ওয়াই এর মানই ধরে নিছি। প্রথমটা এই যে এক্স ওয়ান এর মান 0 ধরে নিছি, আর ওয়াই নট এর মান 10 ধরে নিছি। তো এক্স ওয়ান কন্ডিশন হচ্ছে যখন ছোট পাইছে তখন এক্স ওয়ান এর মান এক এক করে বাড়বে, যখনই 0 থেকে ছোট পাবো পি এর মান তখন এক্স এর মান এক এক করে বাড়বে। তো এক্স ওয়ান নট এর মান আগে ছিল 0, এখন 1 হইয়া 0 প্লাস 1 ইকুয়াল টু 1 হয়ে গেছে। আর ওয়াই ওয়ান এর মান 10 ছিল, 10ই আছে। এবার 2 নাম্বার কন্ডিশনে যাই। এবার দ্বিতীয় ক্ষেত্রে এটা কতক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা করবো সেটাও আমি পরে বলতেছি। এবার দ্বিতীয় ক্ষেত্রে এবার দেখি পি ওয়ান, লেটেস্ট পি এর মান কত, পি ওয়ান না, পি ওয়ান এর মান কত -6, -6 0 থেকে ছোট, তাহলে আগের কন্ডিশন যেটা ছিল সেটাই হবে, পি ওয়ান ইকুয়াল টু পি নট প্লাস 2x1 প্লাস 3, মানে x1 মানে x নট আর কি। তো এবার যেহেতু পি টু করতেছি, পি টু যেমন দেখ এখানে পি ওয়ান আছে, এখানে পি নট, এখানে x নট, এবার পি টু আছে, এখানে পি ওয়ান, এখানে x1, তার মানে পি টু থেকে এক এক করে কম থাকবে এগুলা। সো পি ওয়ান এর মান হচ্ছে -6 প্লাস 2 ইন্টু x1 এর মান এবার পাইছি 1, আগেরটার মধ্যে যে 1, সো 1 প্লাস 3 মান করলে হয় -1। তো -1, আর আমরা যেহেতু 0 থেকে কম পাইছি পি ওয়ান এর মান, তার মানে শুধুমাত্র এক্স এর ভ্যালুটাই চেঞ্জ হবে। তো এক্স এর ভ্যালু আগে এক্স টু ইকুয়াল টু x1 প্লাস 1, x1 এর মান আগে ছিল 1 আর 1/2 হয়ে গেছে। এ পর্যন্ত ঠিক আছে। তারপরে 2 নাম্বার কন্ডিশন শেষ, এবার আমরা 3 নাম্বার কন্ডিশনে যাব। এর আগে দেখ আমরা এখনো পি এর মান কিন্তু -1, তার মানে 0 থেকে ছোট। সো 0 থেকে ছোট পাইছে, আবারও সেম ফর্মুলা দিলাম,
p3 ইকুয়াল টু p2 প্লাস 2x2 প্লাস 3, তো -1 প্লাস 4 প্লাস 3 ইকুয়াল টু 6। এবার কিন্তু চেঞ্জ হবে। যাই হোক, তো আবারও x3 এর মান বাড়ছে এক কইরা, আগে 2 ছিল এখন বাইরা 3 হয়ে গেছে। এইবার 6 p3 এর মান 6, যেটা কিনা 0 থেকে বড়। 0 থেকে বড় হলে ফর্মুলা চেঞ্জ হবে। ফর্মুলাটা হচ্ছে এরকম, p4 ইকুয়াল টু p3 প্লাস 2 ইনটু x3 মাইনাস y3 প্লাস 5। তো p3 এর মান আমরা পাইছি আগেরটার মধ্যে 6 প্লাস 2 ইনটু 3 মাইনাস 10 করলে হয় হচ্ছে -3। আর এইবার যেহেতু 0 থেকে বড় পাইছি p এর মান, এবার x এর মানও চেঞ্জ হবে, y এর মানও চেঞ্জ হবে। এই জায়গায় একটু ফর্মুলাটা ভুল লিখছে, সেটা হচ্ছে আচ্ছা যাক, তো x4 এবার কি হবে, আগে ছিল x এর মান 3, এটা বাইরে আবার 4 হয়ে গেছে। কিন্তু যেহেতু x এর মান বাড়াইছি, যখনই বড় হবে তখন y এর মান একে করে কমাবো। y এর মান আগে ছিল 10, সেটা কমে এখন 9 হয়ে গেছে। এ জায়গায় ভুল করে x3 লিখছে, এটা y3 হবে, y3 মাইনাস 1। তো এটা কমে 9 হয়ে গেছে। এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই? আর একবার একটু বলবি, নাম্বার 3 থেকে p2 যখন ছোট 0 থেকে। আচ্ছা আচ্ছা, পি এর মান, লেটেস্ট পি এর মান যখনই আমরা এই কন্ডিশনের মধ্যে 0 থেকে বড় পাবো, আগে তো সবসময় শুধু ওয়াই কনস্ট্যান্ট রাখছি, এক্স এর মান বাড়াইছি, এক্স এর মান সবসময় বাড়বে। এসব যত অঙ্ক আছে সব অঙ্কের মধ্যে এক্স এর মান বাড়বে। যখন 0 থেকে বড় হয়ে যাবে ওয়াই পি এর মান, তখন ওয়াই এর মান এক এক করে কমবো। আমাদের ওয়াই এর মান 10 ছিল, এই জায়গায় এসে ওয়াই এর মান হয়ে যাবে 9। আর এই জায়গায় ম্যাডাম ভুল করে y2 লিখছে, হ্যাঁ এটা y3 হবে, x3 y3। বুঝছিস না তার বুঝছিস মানে নাই? আমরা যে 3 নাম্বার, হ্যাঁ বুঝছি, যে 3 নাম্বার ক্ষেত্রে যখন p এর মান পজিটিভ মান পাইলাম, তার মানে 0 থেকে বড়, হুম, তখন আমরা y এর মান কোনো চেঞ্জ করব না, শুধুমাত্র পরের ক্ষেত্রে তখন x এর মান y এর মান এক করে মাইনাস করব, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। মোট কথা এই কন্ডিশনটা হচ্ছে মেন নাম্বারিং যে কন্ডিশন, প্রথম কন্ডিশনটার উপর বেস করে সব চেঞ্জ হবে। এই আচ্ছা শুরুর মারুফ, কন্ডিশন। হ্যাঁ and আমার কথা হচ্ছে ওই যে দেখ, এখন 4 নাম্বারটার মধ্যে ধর p4 p3 plus 2 into x3 minus y3, এই যে সূত্রটা দেওয়া আছে, হ্যাঁ এগুলা কি সব সময় কি এরকমই থাকবে সূত্রগুলা, নাকি ধর লাস্টে ভ্যালু যে +5, এন্ড কি +5 থাকবো, নাকি এটা কনস্ট্যান্ট ভ্যালু, নাকি না চেঞ্জেবল? না, কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট। ধর আমি ধরে নে যদি p3 থাকতো, তাহলে হয়তো বিষয়টা এরকম হইতো, p2 plus 2 into x2 y2 plus 5 এর জায়গায় অন্য কিছু, এরকম কিছু। না না না, এরকম কিছু না, এটা 5 বুঝছ? কনস্ট্যান্ট। যেমন ধর আচ্ছা, আমি তোর আরো 3 নাম্বারটা একটু 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 নিচে না, বা ও তো উপরের দিকে একটু তোল। হইছে। এখন দেখ, এই যে 3 নাম্বারে আর দরকার নাই তো, ওই 3 নাম্বারে আর 4 নাম্বারে এই দুইটা খালি রাখ স্ক্রিনে। হ্যাঁ হইছে। এখন দেখ, এই যে 3 নাম্বারে আছে p3 equals to p2 plus 2x2 plus 3, আর p4 এ সূত্র লিখছে p3 plus 2 with bracket x3 minus y3 y3, হ্যাঁ with bracket close plus i। এই সূত্র আলাদা হইলো কেন? এই p এর মান কি এই পজিটিভ হওয়ার কারণে? হ্যাঁ 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 হ্যাঁ। এই বিষয়টাই এই দুইটাই আমার হচ্ছে মনে করতে ফর্মুলা, পারতেছি। এই দুইটাই হচ্ছে ফর্মুলা। দ্যাট হোয়াট আই নো। যদি তার বাইরে থাকে আমি জানাবো, বাট আমি যতটুকু জানি এই দুইটাই ফর্মুলা। তার মানে এইটা ক্লিয়ার যে p এর মান যখন নেগেটিভ হবে তখন আমরা 3 নাম্বার ফর্মুলা ব্যবহার করব, আর p এর মান যখন পজিটিভ হবে তখন p4 সমান সমান 4 নম্বরে যে ফর্মুলা লেখা হয়েছে এই ফর্মুলাটা ব্যবহার করব। এটাই। পি এর মান পজিটিভ হলে 4 নাম্বার, পি এর মান নেগেটিভ হলে 3 নাম্বার। হ্যাঁ এটা। কন্ডিশন কিন্তু হচ্ছে দেখ, এই প্রথম যেটা আমরা লিখি p3 যে বা p2 হোয়াট এভার, এটার উপর বেস করে কিন্তু ফর্মুলা এবং বাকি সব এই পর্যন্ত সব হবে কিন্তু এটার উপর বেস করে। ঠিক আছে? শেষ। আচ্ছা পরে দেখ, আমার ফোন চার্জ বন্ধ হয়ে যাবে রে, আমি যাই চার্জ পরে দিতে, দেখ কারেন্ট কোন জায়গা। পরে y4 এর জায়গায় দেখ এখানে দূর হ, x3, দূর হ। এখানে x3 দেওয়া আছে, এটা কিন্তু y3 হবে। সিলেটে এরকম গেলাম করতে এটা। করতে, আচ্ছা দেখ 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 ফিনিশিং দেখে যা। হুম। এরকম করতে করতে যখন লাস্টলি গিয়া আমরা দুইটা প্লটের মানই সমান পাবো, দুইটাই হ্যাঁ। 7 পাইছি, তখনই কাজ শেষ। যা এখন মুড়ি খা, কাম শেষ। সার্কেল ড্রয়িং আর তোর দেওয়ার লাগবে না, সার্কেল ড্রয়িং পরীক্ষা আসতে পারে, ম্যাডাম পড়ায় নাই যদিও। যা তুই এবার মুড়ি খা, আমি সার্কেল ড্রয়িং দেখা করে। আচ্ছা সার্কেল ড্রয়িং দা এই যে কইরা তার মানে ভিডিও দেখবেন না আমি। দেখ সার্কেল ড্রয়িং খুব ইজি, 30 সেকেন্ড লাগবে। রে আর ফোনে চার্জ নাই দেখ। আচ্ছা দেখ 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 দেখ, বক বক বাদ দে, দেখ সার্কেল ড্রয়িং কিভাবে, সহজ ব্যাপার। এই যে এক্স এর মানগুলা পাইতেছিস না, x1 আর y1 এর মান পাইতেছিস না, সেই মানগুলা হুম। কি করবি,
খালি বসাই দিবি প্রত্যেকটা জায়গায়। এই যে এইরকম যে মানগুলা পাইছস এইগুলা বসাবি, এরকম একটা টান দিয়া এই যে যা মান পাবি তা বসাবি সব জায়গায়। বসাবি, মনে কর সাইড দিকে বসাবি, কিভাবে বসাবি সেটা আমি দেখাচ্ছি, দেখ ওয়ার্ডের মধ্যে দেখে বাকিটা। মনে কর 2,2 পাইছস মান, এক্স আর ওয়াই এর মান পাইছস, তখন কি করবি, একবার এটা বসাবি ওই গ্রাফের মধ্যে 2,2 বসাবি। 2,2 বসানোর পরে আবার 2,-2 বসাবি, আবার -2,2 বসাবি, আবার -2,-2 বসাবি, মানে একটা ভ্যালু সাইবার বসাবি গ্রাফের মধ্যে, যতটুকু আমি ভিডিও দেখে বুঝছি। যদি ম্যাডাম সার্কেল ড্রয়িং শিখায় নাই। তার মানে আমরা প্রথম থেকে যে কয়টা পয়েন্ট পাইছি ওয়াই এবং এক্স এর মান দিয়ে ওই প্রত্যেকটা পয়েন্ট আমরা গ্রাফে বসাবো, হুম তাই তো? হুম প্রত্যেকটা বসাবি, যেটা আমি ভিডিও দেখে বলছি, ম্যাডাম পড়ায় নাই মনে হয়, আমি শিওর না। সিলেবাসে অ্যালগরিদম আছে তাহলে 4টা। আরেকটা আছে সেটা আমি পারি না, 2D আছে, 2D আসবে পরীক্ষায়। 2D আসবে। 2D তো আসবে রে। 2D পারি না, সাইমনের আমাদের- পড়ার কথা ছিল, সাইমন তো মোবাইলে চার্জ নাই। ওই আমাদের যে টেলিগ্রাম গ্রুপে তো ম্যাডাম দেখতেছি ওই নিয়ে ফাটাই ফেলাই দিচ্ছে ছেলেবেলে টেলিভিশন। সলভ দিয়েছে কেউ, ওকে একটা সলভ দিলে সলভ একটা পাঠা বুঝাই দিতে পারবো। চল তাহলে দেখি। টেলিগ্রামে দেখ সলভ দিচ্ছে, মারো টেলিগ্রাম চেক কর, একজন পুরো একটা সলভ দিচ্ছে দেখ। সব তো আমাকেটাও মনে হয় দিচ্ছে। আচ্ছা ভিডিও স্টপ করে দিলাম, হ্যাঁ রেকর্ডিংটা।